রাত 12:03। চারিদিকে নিস্তব্ধতা। ল্যাম্পপোস্টের আলোয় নেশা রাস্তার মাঝখানে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। দু একটা গাড়ি তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি একদম তার সামনে এসে দাঁড়ালো। আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি থামতে নেশা দৌড়ে গিয়ে গাড়ির সামনে দরজা খুলে ভেতরে বসে পড়লো। সাফার নেশাকে এভাবে বসতে দেখে তাতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? মরার এত শখ হয়েছে? সাফারের কথা শুনে নেশা ভ্রু কুঁচকে বলল, আরে আমাকে দেখে কি মনে হচ্ছে যে এই অল্প বয়সে আমার মরার ইচ্ছা হয়েছে? তাহলে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানে কি? উফ, আর বলবেন না, অনেকক্ষণ ধরে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ লিফট দিচ্ছে না, তাই বাধ্য হয়ে ওইভাবে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস লিফট দেওয়ার জন্য। আমি তোমাকে কখন লিফট দিলাম? আপনি কিছুকে কম দেখেন? আপনার গাড়িতে বসে আছি আর আপনি বলছেন লিফট কখন দিলাম? এই মেয়ে, নামো আমার গাড়ি থেকে। আমি কাউকে লিফট দিতে পারবো না। নামো আমার কার থেকে। প্লিজ এরকম করবেন না। আসলে আমি অনেক বড় বিপদে পড়েছি। বাসা থেকে না বলে বন্ধুদের সাথে সিলেটের চা বাগান দেখতে এসেছিলাম। ভেবেছিলাম কিছুদিনের জন্য হলেও পাপার ওই সিকিউরিটি সেলফ ডিফেন্স থেকে মুক্তি পাবো, কিন্তু এখানে এসেই ফেসে গেছি। আমার বাস মিস হয়ে গেছে, বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ভাবলাম পরের বাসে করে ঢাকা যাব, তাই বাস স্ট্যান্ডে এসেছিলাম, কিন্তু কোথা থেকে এসে বদমাইশ চোর আমার পার্স ব্যাগ সব চুরি করে নিয়ে চলে গেল। তবুও নিরুপায় হয়ে ওখানেই বসেছিলাম। তখনই কোথা থেকে কিছু লোক এসে আমার দিকে বাজে নজরে তাকালো। তাদের থেকে বাঁচতেই এখন আমার লিফটের প্রয়োজন পড়লো। প্লিজ আমাকে পৌঁছে দিন ঢাকা। আমি এখন ঢাকায় যাচ্ছি না। আপনাকে যেতেও হবে, আমাকে পৌঁছে দিলেই হবে। আমি যদি ঢাকা না যাই তো তোমাকে কি করে ঢাকা পৌঁছে দিব? সেটা আপনার ব্যাপার। দেখুন, এখন আমি আপনার গাড়িতে বসে আছি, মানে আমি এখন আপনার দায়িত্ব। এখন আপনি কি করে আপনার দায়িত্ব নিয়ে আমাকে ঢাকা পৌঁছাবেন সেটা আপনার ব্যাপার, আমার না। আমাকে শুধু ঢাকা পৌঁছে দিন, ব্যাস। এদিকে বলেই নেশা বুকের উপর হাত ভাঁজ করে অন্যদিকে তাকালো। সাফা কিছু বলতে গিয়েও থেমে গেল। সত্যি এটা একটা মেয়ের সেলফ ডিফেন্সের ব্যাপার। অত রাতে মেয়েটা যাবে বা কোথায়? তাই সাফার কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। নেশার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। গাড়ি তার নিজ গতিতে চলছে। সাফার দাঁতে দাঁত চেপে গাড়ি চালাচ্ছে, কারণ নেশা সেই তখন থেকে বকবক করে তার মাথাটা নষ্ট করে দিচ্ছে। আমি নেশা, আপনি? আচ্ছা, আপনি সিলেটে কোথায় থাকেন? কি করেন আপনি? বিজনেস? কিন্তু আপনাকে দেখে কিন্তু বিজনেসম্যান মনে হয় না। কেমন জানি মাফিয়া মাফিয়া ভাব আপনার চেহারায়, একদম বার পাপার মতো। ইউ নো, আমার পাপাকেও না আগে আমার মাফিয়া মাফিয়া মনে হতো। বলেই নেশা হেসে কুটি কুটি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? দেখে তো মনে হয় না বিয়ে হয়েছে, কারণ আজকালকার হ্যান্ডসাম ছেলেরা আগে ইচ্ছে মতো মেয়ে পটায়, তারপর একটা হাপলা মেয়ে দেখে বিয়ে করে নেয়। তা আপনিও কি মেয়ে পটাচ্ছেন? নেশার কথা শুনে সাফার অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো। তার এই দৃষ্টি দেখে নেশা ভয় বলতে লাগলো, ওকে ওকে, বলতে হবে না। বলে নেশা চুপ করে বসলো। তারপর কিছু একটা ভেবে আবার বলল, আমার কি মনে হয় জানেন তো, আপনাকে দিয়ে মনে হয় কোনো মেয়ে পটেনি, তাই এত রাগ দেখাচ্ছেন আমায়। এবার সাফারের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। স্টপ স্টপ দিস ননসেন্স। কত কথা বলো তুমি, মনে হচ্ছে কানের মধ্যে হরতাল শুরু হয়ে গেছে। আমি একাই একটা মেয়ে, আপনার কানে কি করে হরতাল করব? হরতাল করতে তো অনেক জনের দরকার হয়। মুখে আঙুল দিয়ে দিয়ে মিনমিন করে বলল নেশা। সাফার কটকট করে তার দিকে তাকালো। ওকে ওকে, আমি চুপ। এই মুখে কুলুপ আটলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মুখে আটকানোর মতো কুলুপ নেই। আঙুল দিলে চলবে? ওহ গড, স্টপ ইট ইডিয়েট। এদিকে সাফারের ঝাড়ি খেয়ে নেশা চুপ। কিছুক্ষণ দুজনে নীরব। এমন সময় হঠাৎই নেশা চেঁচিয়ে উঠল, স্টপ 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 দ্য কার। এমন আকস্মিক ঘটনায় সাফার কিছুটা অবাক হয়ে গাড়ি থামালো। কি হলো? নেশা রাস্তার পাশে একটা দোকান দেখিয়ে বলল, টি স্টল। তো চলুন চা খাবো। আর ইউ ম্যাড? এই ফুটপাথ থেকে এখন আমি চা খাবো? তো কি হয়েছে? শুনেছি এই ফুটপাতের স্টলের টি নাকি সুস্বাদু হয়। চলুন খাবো। ইম্পসিবল, আমি যাব না। আরে চলুন না। বললাম তো যাব না। আরে ধুর, চলুন তো। এদিকে নেশা জোর করে সাফারকে নিয়ে গাড়ি থেকে নামলো। টঙের দোকান থেকে দুজনে চা খেয়ে আবার গাড়িতে উঠে গেল।
সত্যি টিটা অনেক সুস্বাদু ছিল। তাই আমার তো আমার মাম্মামের হাতের কফির কথা মনে পড়ে গেল। চায়ের সাথে তোমার মায়ের কফির কি সম্পর্ক? চায়ের সাথে না, স্বাদের সাথে সম্পর্ক। আমার মাম্মাম অনেক সুন্দর কফি বানায়। কতদিন তার হাতের বানানো কফি খাই না। কাল বাসায় গিয়ে আগে মাম্মামের হাতে কফি খাবো, নয়তো নো টকিং। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। আমার যা যা খরচ হয় সবটা নিজের ব্রেনে নোট করে নিন, টাকায় গিয়ে সব শোধ করে দেব। গাড়ি চলছে, সাথে নেশার বকবকানি। সাফার দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। এই মেয়ে এত কথা বলে কিভাবে? ইচ্ছে করছে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়। তখনই আবার নেশা বলে উঠল, স্টপ স্টপ স্টপ, গাড়ি থামান। সাফার গাড়ি ব্রেক করে বিরক্তির স্বরে বলল, আবার কি? আইসক্রিম। হোয়াট? আইসক্রিম খাবো। তুমি কি ছোট বাচ্চা যে এখন আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছো? তো আমি ছোটই তো, আমার মধ্যে বড় হওয়ার কি দেখলেন? জানেন, আমার পাপ্পা এখনো আমায় লিটল প্রিন্সেস বলে ডাকে। তাহলে বড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ইনফ্যাক্ট উঠবেও না, কারণ আমি তো মামা পাপার একমাত্র মেয়ে। আমার ছোট কেউই নেই, তো আমি বড় হব কিভাবে? এটা বলেই হাসতে হাসতে শেষ নেশা। শ্যাট আপ স্টুপিড, এখন এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো? আপনার সামনেই তো আইসক্রিম ক্যাফে। সাফার পাশে তাকিয়ে থেকে, একটা ক্যাফে ওপেন রয়েছে। এত রাতে কি এই মেয়েটার জন্য এই ক্যাফে খোলা রেখেছে? এটা অসহ্য। সাফার এক রাশ বিরক্ত নিয়ে বেরিয়ে পড়লো আইসক্রিম আনতে। একটা গোটা আইসক্রিমের বাক্স এনে নেশার হাতে ধরিয়ে দিল। নেশা খুশি বাচ্চাদের মতো লাফাতে লাগলো। সাফার গাড়ি চালাচ্ছে আর নেশার দিকে দেখছে। নেশা আইসক্রিম খেতে ব্যস্ত। তার টকটকে গোলাপি ঠোঁটের কোণে একটু আইসক্রিম লেগে আছে। তা দেখে সাফারের ভেতরে তোলপাড় হওয়ার অবস্থা। বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে, তার হাত পা কাঁপছে। সাফার বারবার অন্যদিকে তাকানোর চেষ্টা করলেও বারবার নেশার দিকে তার চোখ যাচ্ছে। কোনো উপায় না পেয়ে সাফার ধমক দিয়ে বলতে লাগলো, এই মেয়ে এখনো খাওয়া হয়নি? আমার খাওয়া নেই, আপনি পড়ে আছেন কেন? আপনারও কি আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো নাকি? তা বললেই তো হতো, এত ধমক দেওয়ার কি আছে? এই নিন, এটা খেয়ে নিন। সাফারের দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে, আমি তোমার মতো ছোট বাচ্চা নই যে আইসক্রিম খাবো। আর তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, না হলে সব আইসক্রিম জানালা দিয়ে বাইরে ফেলবো। এদিকে সাফারের কথা শুনে নেশা কিছু বলতে গিয়েও বলল না, অন্যদিকে ঘুরে আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়লো। জানেন, আমার পাপা না প্রতি রাতে আমার জন্য চকলেট আনে, আর যদি না আনে তাহলে তাকে আমি শাস্তি দিই। কি শাস্তি দেই জানেন? সাফার আর চোখে নেশার দিকে তাকালো। 50 বার কান ধরে উদ্বোস করাই। বলেই হাসতে লাগলো নেশা। আর এই শাস্তিটা আমি পাপাকে প্রতি রাতে দিই, কারণ পাপাকে শাস্তি না দিলে তার পকেট থেকে কোনো চকলেট বেরোয় না। আরে আরে, গাড়ি থামান। এবার আবার কি হলো আপনার? গাড়ি থামিয়ে দিতে দাঁত চেপে বলল সাফার। নেশা হাত দিয়ে একটা লোকের দিকে ইশারা করে বলল, আচ্ছা, ওগুলো কি? আমি কখনোই ওইসব দেখিনি। চলুন এসব কি দেখি। এদিকে সাফার কিছু না সব রাগগুলো গিলে গাড়ি থেকে বেরিয়ে পড়লো, কারণ সে জানে সে চাইলেও নেশা তাকে জোর করে নামাবে। নেশা দৌড়ে লোকটার কাছে গেল। এত রাতে লোকটা সম্ভবত নিজের কাজ শেষে বাড়ি ফিরছিল। লোকটা হাতে থাকা জিনিসগুলো দিকে ইশারা করে নেশা বলল, এটা কি? আপা, এটা হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই? এটা আবার কি? আর মিঠাই তো এখানে, হাওয়াইটা আবার কোথায়? জি আপা, এটা হাওয়াই মিঠাই। মিঠা মুখে দিলেই হাওয়া হয়ে যায়। মিঠাই যদি মুখে দিলেই হাওয়া হয়ে যায়, তো আমি আর মিঠাই খাবো শুনি? জি আপা, এই মিঠাইটাই খাবেন। কিন্তু খাবো কি করে? মিঠাই তো মুখে দিলেই হাওয়া হয়ে যাবে। জি আপা, এই জন্যই তো এর নাম হাওয়াই মিঠাই। অদ্ভুত তো, যে মিঠাই মুখে দিলেই হাওয়া হয়ে যায়, সেই মিঠাই হলো কেমনে? জি আপা। তাদের দুজনকে থামিয়ে সাফার বলে উঠল, একটা দেন। সাফার হাওয়ায় মিঠাই নিয়ে নেশাকে হাত ধরে টানতে টানতে গাড়িতে বসালো। এটা খাও আর চুপ করে বসে থাকো। নেশা বাধ্য মেয়ের মতো মিঠাই খেতে লাগলো। এদিকে আচমকা এমন একটা কথায় সাফার মুহূর্তেই নিজের হার্ট বিট মিস করলো। এই মেয়ে বলেছে কি? এই মেয়ে কি বোঝে না এত রাতেও একা একটা মেয়ে আর সাফার একটা ছেলে একসাথে আছে? এমনি সাফারে কেমন কেমন যেন লাগছে। তার মধ্যে নেশার এই কথায় সাফারের প্রায় দম বন্ধ হয়ে আসছে। আপনি সত্যি খুব সুন্দর, কেন যে আপনাকে দিয়ে কোনো মেয়ে পটলো না কে জানে। সাফার শক্ত হয়ে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে বলল, শ্যাট আপ। আরে সত্যি বলছি, আপনি সত্যিই খুব সুন্দর,
আপনি যদি আমাকে পটানোর চেষ্টা করতেন না, তাহলে আমি নিশ্চিত পটে যেতাম। কথা শেষ করার আগেই সাফার এক হাতে নেশার কোমর আর অন্য হাতে তার পেছনে চুল আঁকড়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। গাড়ি তার নিজ গতিতে চলছে। নেশার চোখ বড় বড় করে সাফারকে দেখছে, আর সাফার ধীরে ধীরে নেশায় ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর সে নেশাকে ছেড়ে আবার গাড়ি চালানোতে মন দিল। নেশা পিঠ সেটে হেলান দিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কি হলো ওটা? সাফার তাকে ভাবতে নেশার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ হলো নেশা টু শব্দটিও করছে না। এখন সাফারে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যেন এই কিছু সময়ে তার নেশার অভ্যাস হয়ে গেছে। সাফার ধীরে ধীরে নেশার দিকে তাকাতে দেখে সে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ল্যাম্পপোস্টের আলোয় নেশার চেহারার এক মায়া ধরা দিয়েছে, যেটা দেখার লোভ সামলাতে পারছে না সাফার। গাড়ি থামিয়ে এক দৃষ্টিতে নেশার দিকে তাকিয়ে রইল। কি মায়া এই মুখে! ঘুমন্ত অবস্থায় যেন নেশাকে সদ্য ফোটা পদ্মার কলি মনে হচ্ছে। নেশাকে দেখে সাফারের মধ্যে এক নেশা কাজ করতে ইচ্ছা করছে, তার ঠোঁটটা আরেকটু ছুঁয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে অন্যদিকে তাকালো। কি ভাবছে সে সব? একটা ঘুমন্ত মেয়েকে সেইভাবে দেখছে। সাফার নিজেকে নানাভাবে শাসিয়ে নিজের ব্লেজারটা খুলে নেশার গায়ে জড়িয়ে দিয়ে গাড়ি চালাতে মন দিল। সকালের রৌদ্র চোখ পড়তে নেশার ঘুম ভেঙে গেল। চারিদিকে মানুষের কোলাহল আর অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। ভালোভাবে তাকাতে দেখে এটা বাস স্ট্যান্ড। পাশে তাকিয়ে দেখে সাফার তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। কাল রাতের কথা মনে পড়তে নেশা কিছু অস্বস্তি হতে লাগে। নেশা তাড়াতাড়ি উঠতে গিয়েই দেখে তার গায়ে ব্লেজার। এটা যে সাফারের সেটা খুব ভালো করে বুঝলো সে। তাই নিজের খা থেকে ব্লেজারটা নিয়ে সাফারের দিকে এগিয়ে দিয়ে সে গাড়ি থেকে নেমে পড়লো। তারা ঢাকা এসে গেছে। নেশার সাথে সাফারও নেমে পড়লো। নেশা চারদিক তাকাতে দেখে দুটো লোক বাস থেকে নেমেছে। তাদের দেখেই নেশার রাগ মাথায় উঠলো। এই তো এরাই সেই দুজন যারা কাল আমায় বাজে নজরে দেখেছিল। দাঁড়া, আজ তোদের আমার হাত থেকে নিস্তার নেই, বজ্জাত কোথাকার। এদিকে বলেই যে নেশা তাদের দিকে এগোচ্ছে, তার আগে পরপর দুটো গুলি এসে তাদের বুক ফুটো করে দিল। নেশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো এটা? ধীরে ধীরে পেছনে তাকাতে দেখে সাফার গান হাতে দাঁড়িয়ে আছে, আর তার গান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। চারপাশ লোক চুরি করতে লাগলো। নেশা অবাক হয়ে সাফারের কাছে গেল। এটা কি করলেন? যে আমার নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তাদের সবার এই অবস্থাই হবে। মানে এই মাফিয়া খুব করে নিজের জিনিসে যত্ন রাখতে জানে। মাফিয়া? এই যে কি করলো নেশা? কয়েকটা লোকের হাত থেকে বাঁচতে একটা মাফিয়ার কাছে সে আশ্রয় চেয়েছিল, আর পুরো রাত সে একটা মাফিয়ার সাথে ছিল। পুরো পৃথিবীর নেশার চারদিক ঘুরছে। পৃথিবীর রং ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে সে লুটিয়ে পড়লো, কিন্তু মাটিতে পড়ার আগে এক হাত তার কোমর জড়িয়ে ধরলো। সে হাতের মালিক বাঁকা হেসে বলল, মাত্র এইটুকুতেই অজ্ঞান? এটা তো ট্রেলার ছিল, এখনো তো এই সাফারের নেশার সম্মুখীন হওয়া বাকি। নেশা মাম্মা, পাপা, মাম্মা। এদিকে নেশার ডাক শুনে কুয়াশা তাড়াতাড়ি করে নিজের রুম থেকে বের হলো। কুয়াশাকে দেখে নেশা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। মাম্মা, ও মাই গড, কতদিন পর তোমাকে দেখেছি। এতদিন তোমাকে খুব মিস করেছি মাম্মা। কুয়াশাও মেয়েকে জড়িয়ে ধরলো। তার চোখ ছলছল করছে। মিস করলে এইভাবে না বলে চলে যেতে না। জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। ও মাম্মা, তোমার কি মনে হয় আমি যদি পাপাকে বলে যেতাম তাহলে কি সে আমাকে একা একা ছাড়তো? ঠিক তার ওই গার্ডস গুলোকে আমার পিছু পিছু পাঠাতো। তাই না বলেই যেতে হয়েছে। তাই বলে এইভাবে? তো তোমার কি মনে হয় পাপা জানে না আমি কোথায় গিয়েছি? দেখো, ঠিক সে আমাকে খুঁজে বের করেছিল। হ্যাঁ, তা তো করেছিলামই। সম্রাটের গলা শুনে তারা সামনে তাকে দেখে সম্রাট দাঁড়িয়ে। নেশা মাকে ছেড়ে দৌড়ে গিয়ে সম্রাটকে জড়িয়ে ধরলো। কিন্তু তবুও আমি তোকে একা ছেড়েছি, কারণ তুই স্বাধীনতা চেয়েছিস, আমি দিয়েছি। তবে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, ওকে? আর কখনো যেন এরকমটা না হয়। ওকে ওকে পাপা। তাই এই কয়দিন কেমন কাটালি সিলেটে? সত্যি পাপা, ফ্রিডম যে এতটা সুন্দর হয় সেটা আমি এই প্রথম বুঝলাম। কিন্তু তার মধ্যেও তোমাদের আমি খুব মিস করেছি জানো তো। আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না, প্রমিস। ওকে মাই লিটল প্রিন্সেস, আমিও তোকে আর কখনো একা ছাড়ছি না। হলো তোমাদের দুই বাবা মেয়ের ভালোবাসা। এখন যা, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, জলদি যা। উফ পাপা, বলো তো, সব সময় পাপ্পা মেয়ের ভালোবাসার মধ্যে মাম্মারা ভিলেন হয়ে কেন ঢুকে পড়ে? কুয়াশা নেশা নাক টেনে দিয়ে বলল, তোমাদের দুই পাপা মেয়েকে সোজা করতে মাম্মামকে তো ভিলেন হতেই হবে। এইবার যা তাড়াতাড়ি। ওকে যাচ্ছি।
এদিকে মন খারাপ করে নেশা উপরে নিজের রুমে চলে গেল। সম্রাট পকেটে হাত রেখে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বড় হয়ে গেছে, একা একা স্বাধীনতার খোঁজে বেরিয়ে পড়েছে। নেশা রাস্তার পাশ দিয়ে হাঁটছে, তার পেছনে 4টা হনুমান মার্কা বডিগার্ডও। নেশা তাদের দেখে রাগ মাথায় চড়ছে, ইচ্ছে হচ্ছে এখান থেকে দৌড়ে পালাতে, কিন্তু দৌড়েও তো কোনো লাভ নেই। এই হনুমানরাও তার পেছন পেছন দৌড় লাগাবে। উফ, অসহ্য। আরে আইডিয়া, ইয়েস, এখন যদি নেশা দৌড়ে তার পিছু পিছু এরাও দৌড়াবে। এই দৃশ্য পাবলিক দেখলে ভাববে দিন তাহারে এরা মেয়ের পেছনে লেগেছে। তখন এক একটা পাবলিকের এক একটা কেলানিতে হনুমান থেকে বাদর হতে জাস্ট 2 মিনিট লাগবে। এই হনুমানদের একটা শিক্ষা হয়ে যাবে। ওয়াও নেশা, ওয়াও, ইউ আর দ্য গ্রেট। কে বলে তুই ইডিয়েট? কত বুদ্ধি তোর মাথায়। নেশা নিজেই নিজেকে বাহবা দিল এই প্ল্যানের জন্য। সে একবার এদিক ওদিক দেখে দিল একদম। আরে ম্যাডাম, কই যান? দাঁড়ান, কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলেই তার বডিগার্ডরাও তার পেছন পেছন দৌড়। নেশা দৌড়াতে দৌড়াতে কারোর সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ও মাই গড, আমার কোমর! কোন দানবের বাচ্চা এভাবে ধাক্কা! এটা বলতে গিয়ে চোখ তুলে তাকিয়ে নেশা মুখ এক হাত হা হয়ে যায়। এ তো সাফার। ও মাই গড, হোয়াট এ হ্যান্ডসাম লুক। নীল শার্টের উপর কালো ব্লেজার, চোখে কালো সানগ্লাস, কানে ইয়ারফোন, ড্যাশিং হেয়ার, পকেটে হাত দিয়ে সেই অ্যাটিটিউড নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু নেশা বেশিক্ষণ আর সাফারকে দেখতে পারলো না, কারণ তার আগে সাফারের বডিগার্ডরা নেশার দিকে বন্দুক তাক করেছে আর নেশার গার্ডরা তাদের দিকে। এদের পজিশন দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তৃতীয় শুরু করার জন্য তারা প্রস্তুত। নেশা তাদের দেখে তাড়াতাড়ি উঠেই তার গার্ডসদের গান নামাতে বলল। সাফারও হাতের ইশারায় তার গার্ডসদের সরে যেতে বলল। গার্ডসরা গান নামিয়ে সাফারের পেছনে গিয়ে দাঁড়ালো। নেশা সাফারকে কিছু বলতে যাবে তার আগে সাফার নেশাকে নাচেনা ভান করে পাশে থাকা অফিসের দিকে যেতে লাগলো। নেশা হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তাকে ইগনোর করলো, নেশা খানকে ইগনোর করলো। এত বড় অপমান! ইচ্ছে হচ্ছে এখনই গলাটা টিপতেই। হাত গলা টেপার মতো করে বাড়িয়ে আবার নিচে নামিয়ে দিল। দূর, এত বড় একটা দানবের গলাও কি করে টিপবে? কত ছোট একটা লিটল প্রিন্সেস। এসবই ভাবছিল কি তখনই নেশার মনে পড়ে সেদিন রাতে সাফা তার জন্য অনেকগুলো খরচ করেছিল আর সেগুলো সব শোধ করে দিতে চেয়েছিল নেশা। নেশা আবার দৌড়ে সাফারের দিকে যেতে লাগলো। এই যে শুনছেন? হ্যালো, এই মিস্টার, শুনছেন? কিন্তু সাফা নেশার ডাক না শুনে অফিসের ভেতর ঢুকে গেল আর সাফারের গার্ডসরা নেশা ওখানে আটকে রাখলো। রাগে দুঃখে নেশা আবার পিছিয়ে গেল। এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে একটা মানুষকে ভুলে যেতে পারে? তার উপর এভাবে ইগনোর করলো। সেদিন খুব বলেছিল আমার নেশার দিকে তো চোখ তুলে তাকাবে, তাদের সবার একই অবস্থা হবে। আর আজকে ভুলে গেল। নেশার চোখের জল চলে গেল। সে চোখের জলটা মুছে হাঁটাতে লাগলো। হাঁটতে হাঁটতে আবার থেমে গেল। আচ্ছা, সে হাঁটছে কেন? পেছনে ফিরে গার্ডসের দিকে রাগে লুক করে নিক্ষেপ করলো আর বলল, আমরা হাঁটছি কেন? জি ম্যাডাম, ভার্সিটি থেকে ফেরার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর আপনিও জেদ ধরেন হেঁটে হেঁটে বাড়ি ফেরার জন্য। তো আমি যা বলবো তোমরা কি তাই করবে? আমার কথা শোনার জন্য পাপা তোমাদের কাজে রেখেছে। সব সময় শুধু পিছু পিছু ঘুরে বেড়াও। মেয়েদের পিছু পিছু ঘুরতে খুব ভালো লাগে, তাই না? জি মানে না ম্যাডাম। শাট আপ! এক্ষুনি ড্রাইভারকে ফোন করো আর গাড়ি নিয়ে আসতে বলো। হারি আপ। ওকে ম্যাডাম। নেশা বুকে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। আছে খুব করে এই হনুমানদের জব্দ করতে পেরেছে। আর তো লাফানোর ইচ্ছা হচ্ছে। লিফট খুলতে সাফার ওখান থেকে বেরিয়ে সামনের 104 নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে আর তার গার্ডরা তার পিছু পিছু এসে দরজার সামনে দিকে দাঁড়িয়ে পড়ে। রুমের মধ্যে বড় টেবিলের দুপাশে বেশ কয়েকজন নামকরা বিজনেসম্যান বসে আছে। সাফার সোজা টেবিলের মাথায় গিয়ে 2 হাত টেবিলে গিয়ে একটু বুকে দাঁড়ায়। এদের সবাইকে সাফারের লোক ভয় দেখিয়ে এখানে এনেছে। বিজনেসম্যানদের মধ্যে একজন বলে উঠল, আমরা সবাই আপনার ডিল অ্যাকসেপ্ট করলাম, শুধু আমাদের ফ্যামিলি যেন কিছু না হয়। অবভিয়াসলি আমি আপনাদের উপর সন্তুষ্ট থাকলে আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট থাকবেন। শুধু সম্রাট খানকে টপ বিজনেসম্যান থেকে পথের ভিখিরি বানাতে হবে। মার্কেটে ওনার ছোট বড় যত শেয়ার আছে সবগুলোকে ফার্স্ট আউট করতে হবে, সবগুলোর সেল ডাউন করতে হবে। আর এই জন্য আপনারা যা করার তাই করুন, আর আপনাদের প্রয়োজনীয়তা মিটিয়ে দেবার দায়িত্ব আমার। সাফা টেবিল থেকে হাত উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ব্লেজার ঠিক করতে করতে বলে, এনিথিং এলস?
আপনি এত বড় একজন মাফিয়া হয়ে বিজনেসম্যান সম্রাট খানের ক্ষতি কেন চান? ওনার সাথে আপনার কি শত্রুতা? এদিকে একজন খুব উৎসাহ নিয়ে জানতে চাইল। সাফার আবার খুব জোর টেবিলে 2 হাত রেখে দাদার দাঁতে দাঁত চেপে বলল, যা করতে বলা হয়েছে আপনি শুধু সেটুকুতেই মন দিন। বেশি এক্সাইটমেন্ট আপনার জন্য খুব খারাপ হতে পারে। সাফারের ভয়ঙ্কর রূপ দেখে সবাই দমে গেল। সাফার একবার সবার দিকে চোখ বুলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, নিজের ব্লেজার ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সাফার অফিস থেকে বেরোতেই তাড়াতাড়ি গার্ডস এসে গাড়ির দরজা খুলে দিল। সাফার গাড়িতে বসতেই গার্ডসরা কার স্টার্ট দিল। গাড়ি চলতে চলতে হঠাৎ মাঝ রাস্তায় থেমে যায়। সামনে কতগুলো সাদা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িগুলো দেখে সাফারের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিতে সাফার গাড়ি থেকে নেমে সামনে যায়। সম্রাট পকেটে হাত রেখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাফার সম্রাটের সামনে যেতে সম্রাট বলে ওঠে, খুব ভালোই চাল চলেছো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই সম্রাট এমনি এমনি এত দূর আসেনি। নিজের বিজনেস কিভাবে হাতে রাখতে হয় তা আমি খুব ভালো করেই জানি। ট্রাই করতেই পারেন, কিন্তু সাফার চৌধুরীর হাত থেকে আপনার মুক্তি নেই। তিলে তিলে শেষ করব আপনাকে। আমার বাবার খুনের প্রতিশোধ খুব নিখুঁতভাবেই নেব আমি। গম্বুজ ভুল করেছিল, আমি তার শাস্তি দিয়েছি শুধু। আর সেই শাস্তির পরিণামটা এখন আপনাকে ভুগতে হবে। ভুলে যেও না, আমিও একসময় কালো দুনিয়ার কিং ছিলাম। ওই কালো দুনিয়া থেকে বেরিয়ে এসেছি বলে যে সবকিছু ভুলে গেছি তেমনটা একদম ভেবো না। ছিলেন হয়তো আপনি কিং, কিন্তু এখন এই দুনিয়ার কিং আমি। আর এই কিং কি করে নিজের প্রতিশোধ নেয় সেটা এখন দেখবেন আপনি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই সাফার 2 হাত দুলাতে দুলাতে ওখান থেকে চলে আসে। সম্রাট সাফার যাওয়া থেকে তাকিয়ে রইল। একসময় সে কুয়াশাকে কথা দিয়েছিল যে এই দুনিয়ায় সে আর ফিরবে না, কিন্তু তার অতীত তাকে আবার ওই দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে। কুয়াশা নেশা খাইয়ে দিচ্ছে আর নেশা বকবক করছে। জানো মাম্মা, আজ না ভার্সিটি থেকে ফেরার সময় ওই লোকটার সাথে দেখা হয়েছিল। কোন লোকটা? আরে বলেছিলাম না যে সেদিন রাতে আমাকে লিফট দিয়েছিল, উনি। তুই তো বলেছিলি ও একটা মাফিয়া। হ্যাঁ তাই তো, কিভাবে আমার সামনেই থাক ওই বাজে লোক দুটোর বুকে গুলি মেরে ফুটো করে দিয়েছিল। বেশ করেছে, কি রকম আমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল। পারলে আমার উপর উঠে যেত, ইচ্ছে করছিল ওখানে মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দিই। তবে আমার কাজটা উনি করে দিয়েছিলেন, ভালোই হলো তাই না? মানুষ খুন করা ভালো কি করে হলো? আর দেখা হলো, কি বললেন উনি? ধুর, এটাই সমস্যা, কিছুই তো বললেন না উনি, ফুল ইগনোর করে চলে গেলেন। হয়তো মনে নেই তোর কথা। মনে নেই মানে? মনে থাকবে না কেন? এই আমি যদি 1 ঘন্টা একজনের সাথে থাকি, তবে তার কাছে আমি অমর বকবকানির নামে চিরস্মরণীয় হয়ে থাকি। আর সেখানে তো ওনার সাথে পুরো 1 রাত বকবক করেছি। তাহলে এত তাড়াতাড়ি উনি কি করে আমায় ভুললেন? আচ্ছা, ভুলেছে তো ভুলেছে, এতে কি বা আসে যায়? আসে যায়, অনেক কিছুই আসে যায়। মানে আমি কিছু জানি না, তবে ওনার ইগনোর কেন জানি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কথাটা শোনার সাথে সাথে কুয়াশার বুক ধক করে ওঠে। কি বলছে নেশা? তাহলে নেশা শেষে একজন মাফিয়ার? আর কিছু ভাবার আগে এই কথা থেকে সম্রাট এসে ডাইনিং টেবিলে নেশার পাশে এসে বসে। কি কথা হচ্ছিল শুনি? কিছু না বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তো এখানেই। সো মিসেস খান, শুধু কি মেয়েকেই খাওয়াবেন নাকি আমাকে একটু ভাগ দেবে? কেন হবে না, এই তো দিচ্ছি। বলে সম্রাটের জন্য খাবার খুলতে যাবে, তখনই সম্রাট বলে ওঠে, আরে এ কি করছো? আমি নিজে খাচ্ছি না, আমাকেও খাইয়ে দাও। কি, আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে খাইয়ে দিতে হবে? বাড়ির ছোট বাচ্চা নই তো কি হয়েছে, তোমার স্বামী তো। মেয়ের সামনে কি শুরু করলেন বলুন তো? ওমা, প্রিন্সেস আছে তো কি হয়েছে? এত আবার ফুর্তি তোমার ভালোবাসা? নেশা খিটখিটে হাসতে লাগলো। আপনি চুপ করবেন? ওকে লিটল প্রিন্সেস, ক্লোজ ইউর আইস। তোমার মাম্মা লজ্জা পাচ্ছে। ওকে। নেশা জলদি নিজের চোখ কটকট করে বন্ধ করে নিল। এবার তো কোনো প্রবলেম নেই, এবার দাও তো, খুব খিদে পেয়েছে। উফ, এরা বাবা মেয়ে 2 এক। কুয়াশা 1 ঘন্টা রাগ নিয়ে সম্রাটকে খাইয়ে দিল। আর সম্রাট কুয়াশার রাগে লুক দেখে একটু হেসে চোখ টিপ দিল। এদিকে নেশা রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বসে আছে, আর তার গার্ডসরা কিছু দূরে দাঁড়িয়ে আছে। তারা টুকটাক কথা বলছে আর লাঞ্চ করছে। এমন সময় তার এক ফ্রেন্ড বলে উঠল, হে গাইস, ছেলেটাকে দেখ, হোয়াট এ হ্যান্ডসাম, ইচ্ছে হচ্ছে টুক করে গিলে ফেলি। তার কথা শুনে নেশা পেছনে তাকালো। ও মা, এই যে সাফার তার গার্ডদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকছে। ও রেস্টুরেন্টে কি করছে? মাফিয়া মানুষ কি এখন তাদের সাথে একই রেস্টুরেন্টে বসে লাঞ্চ করবে নাকি?
এদিকে নেশা তার বন্ধুদের কথা শুনে চট করে তাদের দিকে তাকালো। কি খারাপ নজর, ইচ্ছে করে সব নুডলস ওদের মাথায় ঢালে। এরা যে তার বন্ধু ভাবতে নেশা গা গুলিয়ে যাচ্ছে। কিরকম একটা ছেলের সম্পর্কে কমেন্ট করেছে, তার উপর আবার সাফারকে নিয়ে বলা কোনো কথাই তার সহ্য হচ্ছে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার। সাফার রেস্টুরেন্টের ভেতর ঢুকে নেশার সামনে সিটে গিয়ে দাঁড়ায়, আর তার গার্ডরা সেই সিটে বসে থাকা একটা লোকের দিকে বন্দুক তাক করে। সাফারকে ওখানে দাঁড়াতে দেখে সিটে বসে থাকা একজন লোক ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। সাফার সবকিছু সহ্য করতে পারলেও ধোঁকা সহ্য করে না। আমার সব ডিটেলস, আমার গোপনে সম্রাট খানকে দেওয়ার মতো ধোঁকা দিয়েছিস তুই আমাকে, আর শাস্তি খুব ভয়ানক হবে। সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন, আর এরকম হবে না। এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ স্যার, প্লিজ। সাফারের কাছে একটা ভুলই তার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভুল হয়। সাফার অন্যদিকে তাকায়। শুট হিম। এদিকে কথাটা বলার সাথে সাথে গার্ডরা ওই লোকের শরীর গুলিতে ছাতরা করে দেয়। ইতিমধ্যে রেস্টুরেন্টে সবাই পালাই পালাই করছে। সেখানে 2টি পুলিশও ছিল। সাফারকে দেখে তারা ভয়ে পিছিয়ে যায়। নেশা থ মেরে দাঁড়িয়ে আছে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সাফারের কথা তো তার কানেই আসেনি, কিন্তু সাফারের রাগী লোক দেখে সে বুঝেছে হয়তো কোনো বড় ভুল করেছে এই লোকটা। গাছরা এসে নেশাকে ঘিরে রেস্টুরেন্ট থেকে বের করতে এলে নেশা চট করে বলে ওঠে, আমি ওয়াশরুমে যাব। পরে যান ম্যাডাম, এখন এখান থেকে চলে যান। আমি এক্ষুনি যাব। ম্যাডাম প্লিজ। বললাম তো আমি এক্ষুনি যাব, মানে এক্ষুনি যাব। এদিকে গাছরা উপায় না পেয়ে নেশাকে রেস্টুরেন্টের ভেতর নিয়ে যায়। নেশা লেডিস টয়লেটে ঢুকে পড়ে, আর গাছরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। নেশা তাড়াতাড়ি নিজের গলার স্কার্ফ দিয়ে হিজাব পাতে, আর নিজের জ্যাকেট খুলে উল্টো করে পড়ে। জ্যাকেটের উপর কালো হলেও ভেতরে রং ধূসর। তারপর নিজেকে একদম ফিট করে নেশা বেরিয়ে আসে। প্রথমে গার্ডদের দেখে নেশা থমকে যায়, কিন্তু গার্ডরা তাকে চিনতে না পারে লাফ দিয়ে নাচতে নাচতে ওখান থেকে চলে আসে। বাইরে এসে দেখে সাফার গাড়িতে চড়ে চলে যাচ্ছে। তা দেখে নেশা দৌড়ে গাড়ির পিছু করতে লাগে। হ্যালো হ্যালো মিস্টার, শুনছেন? গাড়ি থামান। এই যে মিস্টার। থুর, নেশা তুই এত ইডিয়েট কেন? পুরো এক রাত ওনার সাথে জার্নি করলি, অথচ এখন পর্যন্ত ওনার নামটা পর্যন্ত জানিস না। উফ। হ্যালো, গাড়ি থামান। হ্যালো ব্ল্যাক কার। কিন্তু কে শুনে কার কথা? গাড়ি তার মন মতো চলছে, আর নেশা তার পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে নেশার স্কার্ফ খুলে যায়। দুপুরে কড়া রোদ তার মাথায় এসে পড়েছে। হাঁপিয়ে উঠে নেশা তার এক সময় থেমে যায়। হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। সাফার জানালায় হাত রাখতে গিয়ে সামনে জানালায় থাকা আয়নার দিকে পেছনে নেশা হাঁফাচ্ছে। সাফার তাড়াতাড়ি গাড়ি থামায়। গাড়ি থামতে সাফার গাড়ি থেকে নেমে পড়ে। সাফারকে গাড়ি থেকে নামতে দেখে নেশার ঠোঁটের কোণে হাসির লেখা ফুটে ওঠে, কিন্তু বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। এর আগে কখনোই সে এতটা দৌড়ায়নি। তার উপর এই কড়া রোদ আর সহ্য হলো না। মাথা ঘুরে ওখানেই পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন নেশা নিজেকে বেডের ওপর আবিষ্কার করে। ভালো করে চারদিক তাকিয়ে দেখে ও একটা বিশাল বড় বেডরুমে শুয়ে আছে, আর তার বেডের পাশে একটু দূরে থাই গ্লাস ভেদ করে একজন রাতের শহর দেখতে ব্যস্ত। নেশা মাথায় হাত দিয়ে উঠে বসে। ও কোথায়? এটা কি করে এলো এখানে? এটা তো ওর রুম নয়। তাহলে এটা কার রুম? কোথায় ও? পরক্ষণে তার মনে পড়ে সে সাফারের গাড়ির পিছু করেছিল। তারপরে আর কিছু মনে নেই। নেশা পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে পেছন থেকে ভালো করে দেখে বুঝতে পারে ওটা সাফার। সাফার এখানে কি করছে? নেশা তাড়াতাড়ি উঠে সাফারের কাছে যায়। আমি এখানে কি করে এলাম, আর আপনি এখানে কি করছেন? নেশার গলা শুনে সাফার তার দিকে ঘুরে তাকায়। আমার বাড়ি, আমার রুম, আমি থাকবো না তো আর কে থাকবে? এটা আপনার বাড়ি? ও মাই গড, রাত হয়ে গেছে আর আমি এখানে। এতক্ষণে বাড়িতে নিশ্চয়ই মাম্মা পাপার টেনশন করছে আমার জন্য, কিন্তু আমি এখানে এলাম কি করে? নিশ্চয়ই উড়ে আসুনি। আপনি এনেছেন? কেন, অন্য কারোর আনার কথা ছিল? আর ওইভাবে পাগলের মতো আমার গাড়ির পেছনে দৌড়াচ্ছিলে কেন? আরে সেদিন রাতে তো আপনি আমার জন্য অনেক খরচ করেছিলেন, সেগুলোর ঋণ তো শোধ করা বাকি ছিল, সেজন্যই তো। আচ্ছা, তুমি আমার ঋণ শোধ করতে চাও? তাড়াতাড়ি বলে দিন আমার কত হয়েছে, আমি শোধ করে দেই। আমায় আবার বাড়িও ফিরতে হবে। সাফার বাঁকা হেসে নেশার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার যা ঋণ হয়েছে সেটা শোধ করার সাধ্য তোমার নেই। অনেক বড় ঋণ, সেটা চুকাতে চুকাতে সারা জীবন লেগে যাবে তোমার। মানে কি? শুধু কিছু খাবারে তো খেয়েছিলাম। সত্যি তুমি ইডিয়েট। বলে চলে যাচ্ছিল তখনই নেশা বলে, আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার নাম ভুলে যাও, এখন থেকে তোমায় এখানেই থাকতে হবে। বলেই হাঁটা ধরলো। মানে কি এখানে থাকবো মানে? আমার কি বাড়িঘর নাই? আমি বাড়ি যাব, আর যাব মানে যাব, এক্ষুনি যাব, এই মুহূর্তে যাব, আর আপনি আমায় বাড়ি পৌঁছে দেবেন।
এদিকে নেশার জেদ দেখে সাফার রেগে গিয়ে ঘুরে নেশার কাছে এসে কোটের নিচে থাকা বন্দুক হাতে নিয়ে সোজা নেশার কপালের মাঝখানে তাক করে। নেশা বড় বড় চোখ করে সাফারের দিকে তাকায়। সাফা নেশার দিকে বন্দুক তাক করে তার দিকে এগোতে লাগে। নেশা পেছতে পেছতে থাই গ্লাসের সাথে লেগে যায়। সাফার নেশার একদম কাছে গিয়ে বন্দুক কপাল থেকে সাইড করে নিচে নামাতে নামাতে বলে, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি যখন বলেছি তুমি এখানে থাকবে মানে এখানে থাকবে, গট ইট? যদি পালানোর চেষ্টাও করেছো তো এর ফল অনেক খারাপ হবে তোমার জন্য। নেশা চট করে তার গালে ধরে থাকা বন্দুক ধরে ফেলে। সাফারের হাত থেকে বন্দুক নিয়ে পাশে গিয়ে সাফারের দিকে বন্দুক তাক করে বলে, অতটা ইডিয়েট ভাববেন না আমাকে। নিজের প্রোটেকশন নিজে করতে পারি। যার আগে পিছে 4টা হনুমান ইয়া বড় বড় গান নিয়ে ঘুরে বেড়ায়, তাকে আপনি এই ছোট্ট খেলনা দিয়ে কি ভয় দেখাবেন? এদিকে বলেই নেশা হাতে থাকা বন্দুক দিয়ে শুট করলো। না না, সাফারকে নয়, পাশের থাই গ্লাস আঘাত পেয়ে ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো। সাফার খুব স্বাভাবিকভাবে এই দৃশ্য দেখছে, যেন সেটাই আশা করেছিল। এখান থেকে পালানো আমার জাস্ট 2 মিনিটের ব্যাপার। এদিকে সাফার পকেটে হাত রেখে নেশার দিকে এগোতে লাগলো। সাফারকে এগোতে দেখে নেশা তার দিকে গান তাক করে আমতা আমতা করে পেছনে যেতে লাগলো। আপনি এইভাবে এগোচ্ছেন কেন? দেখুন, আমি কিন্তু আপনাকে ভয় পাই না, তাই এইভাবে এগোনো বন্ধ করুন। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি কিন্তু শুট করব, একদম এগোবেন না আর। নেশা পেছতে পেছতে একদম কিনারায় চলে যায়। থাই গ্লাস ভাঙা, সে পেছতে পেছতে তার পা কিনারায় গিয়ে ফসকে যায়। নেশা পড়তে যাবে তার আগে সাফার এক হাত তার অন্য হাত ধরে ফেলে। নেশা কটকট করে চোখ বন্ধ করে নেয়। হাত থেকে গানটা পড়ে যায়। প্লিজ প্লিজ ছাড়বেন না, প্লিজ ছাড়বেন না। ও গড, প্লিজ সেভ মি, প্লিজ প্লিজ ছাড়বেন না, প্লিজ। আমি ঠিকই ভেবেছিলাম ইউ আর এ টু মাচ ইডিয়েট। গান তোমার হাতে ছিল আর তুমি আমাকে শুট না করে থাই গ্লাসে করলে এখান থেকে পালানোর জন্য। ওকে, তো আমি তোমাকে হেল্পই তো করছি, এদিক দিয়ে তো পালাতে চাইছিলে তাই না? তো পালাও দেখি কতটা ব্রেভ তুমি। বলে হাতে একটু ছাড় দিল। নেশার সঙ্গে সঙ্গে আরেক হাতে সাফারের হাত চেপে ধরলো। নো নো, ছাড়বেন না, ধরে থাকুন। আমি তো জাস্ট ঠপ মারছিলাম, আপনি আমার কথায় মাইন্ড নিচ্ছেন কেন? আমি তো ছোট বাচ্চা একটা, এত উঁচু থেকে পড়লে আমার শরীরের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। প্লিজ, আমি এই বয়সে মরতে চাই না। প্লিজ আমাকে ধরে থাকুন, আমার হাত ছাড়বেন না, প্লিজ ধরে থাকুন। নেশার কথা শুনে যে কি জানি হলো, সে এক ধ্যানে নেশার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ছাড়বো না, কখনো এই হাত ছাড়বো না, সারা জীবন আঁকড়ে ধরে থাকবো। সাফারের কথায় নেশা স্তব্ধ হয়ে গেল। সাফারের কথাটা যেন একদম তার বুকে বিঁধে গেল। নেশা সাফারের চোখের দিকে তাকালো। এই চোখ যেন হাজারো নেশা, বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে কেউ মাতাল হয়ে যাবে। এখন যেমন নেশা হচ্ছে, সাফার ধীরে ধীরে নেশাকে নিজের দিকে টানতে লাগলো। নেশাকে সোজা করে দাঁড় করালো। নেশা একদম তার কাছে এসে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। এরপর এখান থেকে পালাতে চাইলে হাত ধরে থাকবো না, সাথে সাথে ছেড়ে দেব। পারবেন না, তার আগে আমি ধরে ফেলবো। নেশা সাফারের চোখে চোখ রেখে এক ঘোরের মধ্যে কথাটা বলল। সাফার চট করে নেশার চোখ থেকে চোখ সরিয়ে নিল। নেশার হাত ছেড়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে নেশা বলে ওঠে, আমরা এখন কোথায় আছি? সময় হলে জানতে পারবে। এদিকে বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো, সাথে সাথে নেশা আবার ডাক দিল, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলে যান। সেদিন পুরো একটা রাত একসাথে থাকার পরেও এখন পর্যন্ত আপনার নাম জানি না। এদিকে সাফার আবার নেশার দিকে ঘুরে একদম নেশার কাছে গিয়ে কানের কাছে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এইভাবে বলো না, কেউ শুনলে অন্য কিছু ভাববে। বলে বাঁকা হেসে নেশার দিকে তাকিয়ে চলে গেল। নেশার কথাটা বুঝতে প্রায় কিছুক্ষণ লাগলো। যখন বুঝলো তখন নেশার চোখ এক হাত বড় হলো। দাঁতে কিরিমির করে বলল, বাজে লোক কোথাকার। কিন্তু যতই বাজে হোক না কেন, সাফারের প্রতি নেশার একটা সফট কর্নার তো রয়ে গেছে। মা বাবা থেকে দূরে থাকার কষ্ট হচ্ছে, কিন্তু মনের এক কোণে সাফারের সাথে থাকার ভালো লাগাটাও আছে। সেটা কিডন্যাপ হয়েই হোক আর যাই হোক না কেন, কিন্তু কথা হলো একটা, সাফার কি তাকে কিডন্যাপ করলো? কিন্তু কেন? আচ্ছা, সাফার গিয়ে তাকে কিডন্যাপ করলো নাকি সে নিজে সে কিডন্যাপ হলো? কিছুই বুঝতে পারছে না নেশা। সাফার কেন তাকে কিডন্যাপ করবে? সাফার কিছুক্ষণ পর আবার রুমে এলো খাবার নিয়ে। নেশা বেড়ে বসেছিল, নেশার সামনে খাবার রেখে বলল, খেয়ে নাও। এদিকে নেশা একবার খাবারের দিকে তাকিয়ে আবার চোখ ফিরে নিয়ে বলল, খাবো না। যদিও খিদে পেয়েছে, তবু কিডন্যাপ বলে কথা, একটু তো দর দিতেই হয়। বেশি ন্যাকামো না করে চুপচাপ খেয়ে নাও। বললাম তো খাবো না। সাফার এবার একরাশ বিরক্তি নিয়ে নেশার পাশে বসে প্লেট হাতে নিয়ে নেশার দিকে হাত বাড়িয়ে বলল, হা করো।
নেশা অবাক হয়ে সাফারের দিকে তাকালো। কি হলো, হা করতে বলেছি? এদিকে নেশা সাফারের দিকে তাকিয়ে হা হয়ে আছে। সাফার তাকে খাওয়াতে লাগলো। নেশার মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে। এই মুহূর্তে সে শুধু সাফারকেই দেখছে। তার খুব ইচ্ছে হচ্ছে এই মুহূর্তটাকে আটকে রাখার, ঘড়ির কাঁটাগুলো খুলে রাখার, যেন সময়টা এখানে আটকে থাকে। সাফার তাকে সারা জীবন এভাবে খাওয়াতে থাকে, কিন্তু সারাদিন এভাবে খেলে তো সে মোটা হয়ে যাবে। আর মোটা হয়ে গেলে যদি সাফার আর তাকে খাইয়ে না দেয় তখন? না বাবা, সারা জীবন খাওয়ানোর কোনো দরকার নেই। নেশা আর খাবেই না। আর খাবো না। কেন? পেট ভরে গেছে। এই খাবারটা পুরোটা শেষ করতে হবে তোমায়। বললাম তো আর খেতে পারবো না। আর একটু খেলে পেট পুরো ফুটো হয়ে যাবে। এই মেয়ে শোনো, তোমাকে এখানে তুলে আনা হয়েছে শ্বশুর বাড়ি আসনি যে আদর করে খাওয়ানো হবে। কিন্তু আপনি তো সেটাই করছেন। সাফা থতমত খেয়ে গেল। কি বলবে বুঝতে না পেরে প্লেট রেখে উঠে দাঁড়ালো। তুমি খাও আর না খাও তাতে আমার কিছু যায় আসে না, বলেই চলে গেল। নেশা সাফারে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেডে গিয়ে কম্বল গায়ে জড়িয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। সকালে নেশার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। নেশা আড়মোড়া ভেঙে উঠে রুট দিকে পা বাড়ালো, বারান্দার দিকে। সকালের দৃশ্যটা কত সুন্দর। চারদিক পরিবেশ দেখতে দেখতে নেশা পাশের বারান্দা চোখ পড়তে দেখে সাফার তার দিকে এক নজরে তাকিয়ে আছে। সাফারকে দেখে নেশা আটকে উঠলো। এলোমেলো চুল, ঘুম ঘুম চেহারা, গায়ে একটা গেঞ্জি মাত্র। নেশার বুক ধক করে উঠলো। ঘুম থেকে ওঠা মানুষকে যে এতটা সুন্দর লাগে তা নেশার জানা ছিল না। অন্যদিকে সাফারে যেন নেশার নেশা ধরে যাচ্ছে। এই মেয়েটাকে একদিন ঠিক পাগল করে ছাড়বে। এই মেয়ের প্রত্যেকটা রূপে নেশায় পড়ে সাফার। সদ্য ঘুম থেকে ওঠা নেশাকে দেখে সাফার ইচ্ছে হচ্ছে এখনই কাছে গিয়ে জড়িয়ে ধরে একটু আদর করে দেয়। সাফার দৃষ্টি নেশা দম বন্ধ করে দিচ্ছে, তাই ও তাড়াতাড়ি বারান্দা থেকে চলে গেল। রুমে এসেই যেন সে দম নিল, আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। নেশা বেডের উপর টাওয়াল পরে বসে আছে। ওয়াশরুমে ঢোকার সময় তার মনেই ছিল না যে এখানে তার ড্রেস নেই। এখন এই টাওয়াল ছাড়া কিছু পরারও নেই। নেশা তার ড্রেস ধুয়ে শুকাতে দিয়েছে। শুকাতেই ওটা পরবে, কিন্তু ততক্ষণ তাকে এভাবেই বসে থাকতে হবে। এমন সময় দরজা খোলার শব্দে নেশা বেড থেকে লাফিয়ে উঠে বেডশিট টেনে শরীরে জড়িয়ে নেয়। সাফার রুমে ঢোকার নেশার দিকে তাকাতে থমকে যায়। এই মেয়ের আবার কি হলো? এভাবে বেডশিট জড়িয়ে রেখেছে কেন শরীরে? এই মেয়ে পাগল নাকি? এইভাবে বেডশিট জড়িয়ে রেখেছো কেন? সাফারের কথায় নেশার রাগ চরম পর্যায়ে উঠল। সে সাফারের দিকে এগোতে এগোতে বলল, যখন কিডন্যাপ করতে পারেন না তখন কিডন্যাপ করতে কে বলেছিল শুনি? তুলে এনেছেন অথচ এটা জানেন না যে যাকে তুলে নিয়ে যাচ্ছি তার জন্য ড্রেসের প্রয়োজন হয়। নেশার চড়া গলা শুনে সাফার রেগে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট দা? আপনার ওয়াদ্দা আপনার কাছে। এদিকে আর কিছু বলার আগে নেশার পা লেগে বেডশিট পড়ে যায়। নেশার চমকে উঠে নিজেকে আড়াল করতে সাফারকে গিয়ে জড়িয়ে ধরে। এই পুরো ঘটনায় সাফার পুরো থ মেরে গেছে। তার বুকের মাঝে থাকা নেশা তার হার্টবিট শুনতে পাচ্ছে। যে মেয়ে ধীরে ধীরে তার নেশায় পরিণত হচ্ছে, আজ সেই মেয়ে শুধু একটা টাওয়াল পরে তাকেই জড়িয়ে ধরেছে। এই মুহূর্ত নিজেকে সামলানো সব থেকে কঠিন। সাফার যেন ভেতর থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। সাফার কোনো মতো নিজেকে সামলে বলল, ইডিয়েট, আমাকে জড়িয়ে না ধরে চুপচাপ ওয়াশরুমে গিয়ে বসে থাকো। আর যতক্ষণ পর্যন্ত আমি না ডাকবো ততক্ষণ ওয়াশরুম থেকে বেরোবে না। নেশা সাফারের বুক থেকে মাথা উঠিয়ে বলে, কেন ওয়াশরুমে কেন? এদিকে নেশার কথা শুনে সাফার নেশার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে এলো, বলল, কারণ আমি চাই না তোমাকে এইভাবে আমি ছাড়া অন্য কেউ দেখুক। সাফারের কথায় যেন এক নেশা আছে, আর সেই নেশায় নেশা ডুবে যাচ্ছে। সাফারের নেশাগ্রস্ত চোখগুলো থেকে যেন নেশার চোখ সরানো দায় হয়ে পড়েছে। নেশা সাফারের চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল, ছাড়ুন আমাকে। সাফার এখনো তার দিকে একই ভাবে তাকিয়ে আছে। তা দেখে নেশা আবার বলল, কি হলো? বললাম তো ছাড়ুন। এবার সাফার নেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কিডন্যাপ হয়েছো বলে কি এখন পাগল হয়ে গেলে? সাফারের কথা শুনে নেশা ভ্রু কুঁচকে তাকালো। তারপর সাফারের চোখ থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পড়ে গেল। সে নিজে সাফারের বুকের শার্ট খামচে ধরে রেখেছে। তাড়াতাড়ি সাফারকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। সাফার নেশার দিকে তাকিয়ে
একটু বাঁকা হেসে রুম থেকে চলে গেল। আর নেশা তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়লো। এই বাড়িতে আনাচে কানাচে যতগুলো গার্ডস আছে, হুট করে যদি একজন রুমে ঢুকে পড়ে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে সাফার শপিং মলের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাফারের গার্ডসরা মল পুরো ফাঁকা করে। দোকানদাররা সবাই ভয়ে ভয়ে সব ড্রেস বের করে দেখাচ্ছে, কিন্তু সাফার বুঝতে পারছে না কিনবে কোনটা। কোনটা পরলে নেশার সব থেকে বেশি সুন্দর লাগবে। তার মতে নেশা যে ড্রেসই পরুক না কেন, সেই ড্রেস সুন্দর হয়ে ওঠে। তাই সাফারের সামনে থাকা সব ড্রেসই প্যাক করে দিতে বলল। সাফার মল থেকে বেরোবে এমন সময় তার চোখ গেল একটা লাল শাড়ির দিকে। পুরো শাড়িটা লাল রঙের। এই শাড়িতে নেশাকে কল্পনা করতে সাফারের এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সাফার ওই শাড়িটাও নিয়ে নিল। সাফার রুমে এসে দেখে রুমে কেউ নেই। এই মেয়ে সত্যি সত্যি এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে। গার্ডসরা এসে সব প্যাকেট রুমে রেখে গেল। সাফার গিয়ে ওয়াশরুমে দরজা নক করলো। নেশা, নেশা, এতক্ষণে আপনার ডাকার সময় হলো? সে কখন থেকে ওয়াশরুমে ঢুকে আছি। আমার কি খিদে টিতে পায় না নাকি? ইডিয়েট, কথা না বলে বেরিয়ে এসো। আমি অতটাও ইডিয়েট নই যে এই অবস্থায় বেরিয়ে পড়বো। রুমে আমার ড্রেস শুকোতে দেওয়া আছে, সেটা আমাকে এনে দিন। হোয়াট দা, আমাকে কি তোমার সার্ভেন্ট বলে মনে হয়? জি না, একজন কিডন্যাপার, যে কি ভালো মতো কিডন্যাপও করতে পারে না। শাট আপ। নো, শাট আপ। আপনি রুম থেকে বেরোন, আমি আমার ড্রেস নেব। তুমি আমার রুম থেকে আমাকে বেরোতে বলছো? আপনি আমাকে ইডিয়েট বলেন, এখন তো দেখছি আপনি নিজে একটা ইডিয়েট। এটা আপনার নয়, আমার রুম, ওকে? ইডিয়েট, এই পুরো বাড়ি আমার। বাড়িতে থাকা প্রত্যেকটা রুম আমার, আর রুমের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস আমার। আর ওই ওয়াশরুমের ভেতরে থাকা তুমিও। বলতে গিয়েও থেমে গেল সাফার। তারপর কিছু একটা ভেবে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চেঞ্জ করে খেয়ে নিও। বলেই সাফার রুম থেকে বেরিয়ে গেল। আর নেশার সাথে সাথে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বেডের উপর চোখ পড়তে তার চোখ প্রায় চড়ক গাছ। পুরো বেডে কতগুলো ব্যাগ দিয়ে ভর্তি। নেশা গিয়ে ব্যাগ খুলে দেখে প্রত্যেকটা ব্যাগে বিভিন্ন ধরনের ড্রেস আর তার প্রয়োজনীয় অনেক জিনিসই আছে। দেখে মনে হচ্ছে এই জিনিসগুলোকে কিডন্যাপ করে এনেছে, কিন্তু নেশা বুঝতে পারছে না আসলে কি সে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হলে কি মানুষের এত আরামে রাখা হয়? তার জন্য পুরো দোকান কিনে ফেলেছে মনে হয়। আচ্ছা, সাফার এসব কেন করছে? কেন তাকে এখানে এভাবে আটকে রেখেছে? আর তার জন্য এসবই বা কেন করছে? তাহলে কি সাফারও তাকে... ধুর, এসব কি ভাবছে নেশা? পাগল হয়ে গেল না তো? সাফারের মতো একটা মাফিয়া তার মতো ইডিয়েটকে কেন? উফ, আর ভাবতে ভালো লাগছে না। পাগল হয়ে যাবে নেশা। নেশা তাড়াতাড়ি একটা গাউন নিয়ে চেঞ্জিং রুমে চলে গেল। রাস্তায় সাফারের গাড়ির একদম সামনে সম্রাটের গাড়ি দাঁড় করানো। সাফার আর সম্রাট দুজনে মুখোমুখি। সম্রাট আজ চুপসে গেছে। মেয়ের চিন্তা থেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কথায় আছে কি করছে কিচ্ছু জানে না। অন্য কোনোদিন সম্রাট মাত্র কয়েক ঘন্টা নেশার লোকেশন বের করে ফেলতো, কিন্তু এবার তারও কোনো চিহ্ন নেই। আজ খুব অসহায় লাগছে নিজেকে তার মধ্যে সাফার তার চারদিকে ঘিরে আছে, যেন কোনো সময় সে কিছু করে ফেলতে পারে। সাফারকে সে খুব ভালো করেই চেনে। একবার যখন বলেছে সে তাকে ধ্বংস করবে, তো এর শেষ পর্যন্ত সাফার হাত ছাড়বে না। আর তার নেটওয়ার্কও অনেক বড়। সম্রাট দুদিকেই ফেসে গেছে। একদিকে মেয়ের শোক, অন্যদিকে সাফারের হুমকি তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কিন্তু অত সহজে সে ভেঙে পড়বে না। তার এখন প্রয়োজন সবকিছু ছেড়ে তার মেয়েকে খোঁজা। শত্রু তো আর কম নেই, সবাই ওত পেতে রয়েছে। মেয়ের নিখোঁজটা বুঝি খুব বেশি ভাবাচ্ছে আপনাকে? তুমি কি করে জানলে আমার মেয়ে নিখোঁজ? ওহ কামন, বয়স হয়েছে আপনার, তাই হয়তো ভুলে এই শহরে কিং আমি। আমার থেকে কোনো খবরই আড়াল হয় না। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব বেশি ভেঙে পড়েছেন। আমাকে অতটা দুর্বল ভেবো না সাফার। নিজের মেয়েকে কিভাবে সেভ করা যায় তা আমি খুব ভালো করেই জানি। ইয়া, ভুলিনি আমি। অল দ্য বেস্ট ফর ইউর জার্নি। বলে বাঁকা হেসে নিজের সানগ্লাস চোখে দিয়ে হেলতে দুলতে ওখানে চলে গেল। সম্রাট সাফারে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মনে এখন শুধু নেশার কথাই চলছে। কোথায় আছে, কি করছে, কিছুই বুঝতে পারছে না। সাফার কেউ তার সুবিধের মনে হচ্ছে না। নিশ্চয়ই তার দুর্বলতার সুযোগ নেবেও। অন্যদিকে কুয়াশাও ভেঙে পড়েছে, তাকেও যে সামলাতে হচ্ছে। রাতের বেলা সাফার নিজের রুমে ঢুকতে গিয়েও থমকে গেল।
নিজের রুম থেকে সরে নেশার রুমে গিয়ে ঢুকলো, কিন্তু রুমে কোথাও নেশা নেই। তা দেখে সাফার একবার চারদিকে ভালোভাবে দেখলো, কোথাও নেই নেশা। গেল কোথায়? এখান থেকে পালানোর তো কোনো পথ নেই। তখনই সাফার নজর গেল বারান্দার দিকে। নেশা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সাফার গিয়ে তার পাশে দাঁড়ালো। মন খারাপ? মাম্মা পাপার কথা খুব মনে পড়ছে, তারা নিশ্চয়ই খুব টেনশন করছে। প্লিজ একবার তাদের সাথে কথা বলতে দিন না আমাকে, তাদের কথা খুব মনে পড়ছে আমার। ছলছল চোখে সাফারের দিকে তাকিয়ে নেশার এই দৃষ্টিতে যেন সাফারের এক বুক মুচড়ে উঠল। যে মেয়ে সারাক্ষণ বকবক করে তার চোখে আছে জল, তার সাফারের জন্য এ যেন সহ্য হচ্ছে না। সাফারে কিছু না বলে ওখান থেকে চলে গেল। নেশা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের জলটা মুছে নিল। এদিকে কিছুক্ষণ পর সাফার রুমে ঢুকে ভীষণ খেল। এটা সে কি দেখছে? কিছুক্ষণ আগে যে মেয়ে কাঁদছিল, এখন সে মেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এটা কিভাবে পসিবল? নেশা এমন ভাবে হাসছে যেন এক্ষুনি তার পেট ফেটে যাবে। নেশা বেডের উপর বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। সাফার চোখ মুখ কুঁচকে নেশার পাশে গিয়ে বসলো। এতে নেশার যেন কোনো খেয়ালই নেই, সে তো হাসতেই ব্যস্ত। নেশা হাসতে হাসতে সাফারের শরীরে হুমড়ি খেয়ে পড়ছে। তা দেখে সাফার রাগী গলায় বলল, এই স্টপ ইট, ডোন্ট মুভ। এদিকে সাফারের গর্জন শুনে নেশা চমকে উঠে মুখে আঙুল দিয়ে চুপ করে বসলো। এইভাবে কেউ হাসে? এত বড় হয়ে গিয়েছো, এখন বাচ্চাদের মতো কার্টুন দেখছো তুমি? এই আপনি আমাকে সবসময় এভাবে বকেন কেন বলুন তো? আমার কার্টুন দেখতে ভালো লাগে তাই দেখি, আপনার কি? শাট আপ, আর এই খাবারটা খেয়ে নাও। খাবো না। খাবে না মানে? খিদে নেই তাই খাবো না। ওকে, না খেয়েও। আমি ভেবেছিলাম ডিনার করার পর এই চকলেটটা আমি তোমাকে দেব, কিন্তু এখন যখন তুমি ডিনার করবে তো চকলেটটা না হয় আমি অন্য কাউকে দিয়ে দেব। বলেই উঠতে যাবে, তার আগেই নেশা সাফারের হাত চেপে ধরে। এত রাগ করছেন কেন? খাচ্ছি তো, এমনিও আমার খুব খিদে পেয়েছে। ওহ গুড গার্ল। বলে নেশাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে নেশা চকলেট খাচ্ছে আর বকবক করছে, আর সাফার নেশার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তার বকবক শুনছে। আচ্ছা, আপনি আমাকে কিডন্যাপ করেছেন, কিন্তু আমি কিডন্যাপের কোনো ফর্মুলাই দেখতে পাচ্ছি না। কাউকে কিডন্যাপ করলে তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু এখানে তো আমি কত আরামে আছি, কোনো কিডন্যাপ ভাবই নেই। কেন, তুমি কি সত্যিকারে কিডন্যাপ হতে চাও নাকি? আসলে কি বলুন তো, কিডন্যাপ তো তাদেরই করে যারা স্পেশাল হয়, আর এখন আমিও কিডন্যাপ হয়েছি, মানে আমিও স্পেশাল। নিজেকে স্পেশাল মনে করার ফিলিংস কি স্ট্রং, তাই না? তুমি কি কোনো কথাই সিরিয়াসলি নিতে পারো না? নেই তো, আমার স্বপ্নটাকে আমি অনেক সিরিয়াস ভাবে নেই। তোমার স্বপ্ন? তা কি স্বপ্ন তোমার? আমার স্বপ্ন কোনো একদিন এক রাজকুমার বাইকে চেপে এসে আমাকে নিয়ে যাবে। বাইকে চেপে? কিন্তু আমি যতদূর জানি রাজকুমার সবসময় ঘোড়ায় চেপে আসে। ওহো, ওটা সবার স্বপ্ন হয়। আমার স্বপ্ন আমার রাজকুমার বাইকে চেপে আসবে। এসব বড় বড় গাড়ি, গার্ড, রেপুটেশন এসবের মধ্যে না। আমি দেবে গেছি, আমি চাই খোলা আকাশে উঠতে, বাইকে বসে পুরো দুনিয়া উপভোগ করতে। নেশার কথা শুনে সাফার এক দৃষ্টি তার দিকে তাকিয়ে রইল। কতটা ইনোসেন্ট একটা, কিরকম একটা মোহ ফেলে দিচ্ছে তাকে। নেশা নামক মোহটা এখন সব সময় সাফারের চারদিকে জড়িয়ে রয়েছে। এমএ নেশা গেছে সাফারের, সত্যি খুব কঠিন জিনিস। না চেয়েও নেশার মাতাল হতে ইচ্ছে করে। নেশা সাফারকে এভাবে তাকিয়ে দেখে ভ্রু নাচিয়ে বলল, কি হলো? কি দেখছেন এইভাবে? সাফার কিছু না বলে এক হাত নেশার গালে রেখে বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকে চকলেট মুছে দিল। নেশা সাফারে এমন স্পর্শে কেঁপে উঠল। সাফারের চোখের নেশা তাকে ঘায়েল করছে, সে নেশায় ডুবে যেতে চাইছে। হঠাৎ করে সাফার নেশাকে কোলে তুলে নিল। নেশা অবাক হয়ে সাফার গলা জড়িয়ে ধরল। সাফার নেশাকে বেডে ভালো করে শুইয়ে দিয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে মাথার হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ো। কিন্তু নেশা এইভাবে সাফারের দিকে তাকিয়ে রইল। তা দেখে সাফার নেশার কপালে এক চুমু এঁকে দিল। এতে লজ্জায় নেশা চোখ বুজে ফেলল। সাফার বাঁকা হেসে সেখান থেকে চলে গেল। নেশা সে সকাল থেকে চেঁচাচ্ছে তার ওয়াশরুমে পানি নেই বলে, কিন্তু কেউ তার কথা কানে নিচ্ছে না। সাফারও না জানে কি করছে, যে সকাল থেকে এখনো নেশা রুমেই আসেনি। নেশা এবার একটু রাগ করে রুমের বাইরে গেল। দরজা দুদিকে দুটো গার্ড দণ্ডায়মান। তাদের দেখে নেশা চেঁচিয়ে বলতে লাগলো, আপনার মালিকের কি কালো টাকার অভাব পড়েছে যে এখন কলের মধ্যে ঘরা রাখা দিয়েছে?
কেন ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে মানে? এতক্ষণ ধরে চেঁচাচ্ছি, শুনতে পাচ্ছেন না? সরি ম্যাডাম, রুম সাউন্ড প্রুফ। হোয়াট? তাহলে এতক্ষণ ধরে যে আমি চেঁচালাম তা শুধু শুধুই ছিল? খামোখা মাথা ব্যথা ধরালাম? ধুর, এত কথা বাদশাত। এখন দেখুন আমার কলে পানি আসছে না কেন। ওকে ম্যাডাম, আমি দেখছি। একটা গার্ড চলে গেল। নেশা রুমে ঢোকার সময় পাশের রুমের দরজা খোলা দেখলো, ভেতরেও কেউ নেই মনে হচ্ছে। এই সুযোগে নেশা নিজের কাপড় নিয়ে পাশের রুমে চলে গেল। রুমে কেউ নেই। নেশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়লো। দরজা নক করে সামনে তাকাতেই নেশার চোখ চড়ক গাছ। সামনে একজন দানব খালি গায়ে একটা প্যান্ট পরা অবস্থায় শাওয়ারে ভিজছে। সাফারে ভেজা খালি বুক দেখে নেশা স্তব্ধ। সাফারও কিছু অবাক হলো নেশাকে তার ওয়াশরুমে দেখে। ওয়াশরুমে ঢুকলে যে দরজায় লক করতে হয়, দরজা লক্ষ্য করে দিতে হয়, সেই ম্যানারও কি আপনার জানা নেই? জানি, কিন্তু ম্যানার ভুলে যাওয়ার ফল যে এতটা মধুর সেটা জানা ছিল না। মানে? এদিকে নেশা তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য দরজার লক খুলতে যাবে, তার আগে সাফার নেশার হাতে হ্যাচকা টান মেরে কোলে তুলে নিল। নেশা অবাক চোখে সাফারের দিকে তাকিয়ে রইল। সাফার নেশাকে শাওয়ারের নিচে এনে নামিয়ে দিল। নেশা মৃদু কণ্ঠে বলল, কি করছেন? ইস! নেশা ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিল। নেশার কোমর জড়িয়ে ধরে তাকে টেনে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল সাফার। নেশার গালে ল্যাপটা থাকা ভেজা চুল গাল বেয়ে ছুঁয়ে পড়া মুষলধারার পানিগুলোর মাঝে সাফার ধীরে ধীরে ডুবছে। নেশার স্নিগ্ধ ঠোঁট বেয়ে যাওয়া পানিগুলো যেন সাফার খুব বেশি টানছে। কি আছে এই মেয়ের মধ্যে? কত মেয়ে তো তার আগে পিছে ঘুরলো, কত মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে তার আকর্ষণ পাওয়ার জন্য নুয়ে পড়েছিল, কিন্তু সাফার একবারের জন্য তাদের দিকে ফিরেও তাকায়নি। তারা কোনোভাবে সাফারকে তাদের মোহ ফেলতে পারেনি। কিন্তু এই মেয়ে, এই সাধারণ মেয়েটার মাঝে কি এমন আছে যাতে সাফার বারবার নেশাগ্রস্ত হচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে? মারাত্মক নেশা। সাফার খুঁজে পাচ্ছে মাতাল করা নেশাটা আসলে কি। সাফার নেশার গালে হাত রাখলো। নেশা কেঁপে উঠলো। সাফারের এই মাতাল করার দৃষ্টি সে নিজেই মাতাল হয়ে যাচ্ছে। বুকে টিপ টিপ শব্দটা যেন গর্জন করছে। ডুবে যাচ্ছে সে সাফারের মাঝে। সাফার তার হাত ধীরে ধীরে নেশার কানের পেছনে এনে তার চুলের মাঝে ডুবিয়ে দিয়ে ধীরে ধীরে নেশার স্নিগ্ধ ঠোঁটের দিকে এগোতে লাগলো। নেশার শ্বাস ঘন এলো। কি হচ্ছে তার সাথে? সাফার তার ঠোঁটের কাছাকাছি আসতে সে মুখ ঘুরিয়ে নিল। সাফার থমকে গেল। আমার ঠান্ডা লাগছে। নেশার কথা শুনে সাফার নেশার থেকে দূরে গিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। নেশা সেখান থেকে চলে আসতে যাবে, তার আগে সাফার নেশার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? চোখ মুখ লাল করে বলল সাফার। আমার রুমে। সাফার নেশার হাতে হ্যাচকা টান মেরে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট! এই অবস্থায় বাইরে মেরে ফেলবো। এখানে চেঞ্জ করে নাও, আমি বাইরে ওয়েট করছি। বলে সাফার বাইরে বেরিয়ে গেল। নেশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। নেশা পুরো রুম পায়চারি করছে। আজ সারাদিন সাফার তার সাথে দেখা করতে আসেনি। গার্ড এসে খাবার দিয়ে গেছে। এত রাত হলো তবু একবারের জন্য এলো না। নেশা যেন সাফারকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, সাফারের কি একবারের জন্য নেশাকে দেখার ইচ্ছে হচ্ছে না? কেন একবারও তাকে দেখতে এলো না? নেশা আর থাকতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল। গার্ডদের সাফারের কথা জিজ্ঞাসা করলে তারা নিচে যেতে বলে। নেশা ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে গেল। সেখানে গিয়ে যা দেখলো তাতে নেশা স্তব্ধ হয়ে গেল। সাফারের সামনে একজন ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, আর সাফারের হাতে থাকা গান দিয়ে এখনো ধোয়া বেরোচ্ছে। গার্ডরা এসে লাশটাকে নিয়ে চলে গেল। নেশা সেখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সাফার নিজের রুমে যাওয়ার জন্য উপরে আসতেই নেশাকে দেখে থমকে গেল, কিন্তু কিছু না বলে আবার হেঁটে নিজের রুমে চলে গেল। নেশা সাফারের পিছু পিছু যেতে লাগলো। কেন এইভাবে মানুষ মারেন আপনি? কি শান্তি পান এতে? প্লিজ এইসব খুন খারাপি বন্ধ করে দিন। এসব যে ঠিক নয়, এতে জীবনের ঝুঁকি থাকে। কেন এত রিস্ক নিয়ে এইসব কাজ করেন? প্লিজ এইসব কাজ ছেড়ে দিন। আর কিছু বলার আগে সাফার রেগে নেশাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো। দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, কোন অধিকারে আমাকে এসব বলছো তুমি? সেমি, কোন অধিকারে? সাফারের কথা শুনে নেশার চোখ ছলছল করে উঠল। বারবার ব্যথায় কুঁকড়ে উঠছে সে। সত্যি তো, কোন অধিকারে সে সাফারকে এসব কথা বলছে? সে না হয় সাফারকে ভালোবাসে, কিন্তু সাফার সে তো আর তাকে ভালোবাসে না। বাসলে হয়তো এইভাবে অধিকারের কথা বলতো না। নেশা ঠোঁট কাঁপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো,
আসলে আম সরি, সত্যি তো আপনার উপর তো আমার কোনো অধিকার নেই। আমি কে আপনাকে এইসব কথা বলার? আর কখনো এমন হবে না, সরি। কথাটা শেষ হওয়ার আগে সাফার নেশার ঠোঁট দখল করে নিল। নেশার ঠোঁটের ওপর যেন সব রাগ ছাড়তে লাগলো। নেশা ব্যথায় কুকড়ে গেল। সাফারকে নিজের থেকে সরানোর চেষ্টায় বারবার বিফল হচ্ছে। ধীরে ধীরে সাফার রাগ কমিয়ে ভালোবাসার সাথে নেশাতে ডুবতে লাগলো। ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে লাগলো নেশাকে। নেশাও যেন সাফার ভালোবাসার কাছে হেরে যাচ্ছে, ডুবে যাচ্ছে তার মাঝে। নেশা দু হাতে সাফারের বুকের শার্ট খামচে ধরলো। সাফার নেশার ঠোঁট ছেড়ে গলায় নেমে এলো। ভালোবাসার স্পর্শে ভরে দিতে লাগলো নেশাকে। হঠাৎই নেশা সাফারকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আকর্ষক ঘটনায় সাফার দু কদম পিছিয়ে নিজেকে সামলে নিয়ে নেশার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। নেশা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আলমারি থেকে ব্যাগ বের করে কাপড় প্যাক করতে লাগলো। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। সে ভেবেছিল সাফার হয়তো তাকে ভালোবাসে, আর সেই জন্য সে তাকে এখানে আটকে রেখেছে। কিন্তু সে সম্পূর্ণ ভুল। যদি সাফার তাকে ভালোবাসতো তাহলে আজ এভাবে অধিকারের কথা বলতে পারতো না। সাফারের উপর যে তার কোনো অধিকার নেই তা খুব ভালো করে বুঝিয়ে গেল। সে একটা আশা নিয়ে এখানে ছিল যে হয়তো সাফার তাকে ভালোবাসে, কিন্তু আজ সেটাও প্রমাণ হয়ে গেল সাফার তাকে ভালোবাসে না। তাহলে সে এখানে কিসের জন্য থাকবে? এক মুহূর্ত সে এখানে থাকবে না, এখনই চলে যাবে। কিন্তু ও ব্যাগ গোছাচ্ছে কেন? ও কি শ্বশুর বাড়ি থেকে বাবের বাড়ি চলে যাচ্ছে যে ও ব্যাগ গোছানো শুরু করেছে? সে তো কিডন্যাপ হয়েছে, আর এখন সে এখান থেকে চলে যাচ্ছে। তা ব্যাগ গুছিয়ে কি করবে ও? ধুর, ব্যাগ বেডের উপর ছুঁড়ে ফেলে রুম থেকে বেরোনোর জন্য দরজা খুলতে যাবে। তার আগে সাফার রুমে এসে দরজা লাগিয়ে দিল, আর নেশাকে দরজার সাথেই শক্ত করে চেপে ধরলো। কোথায় যাচ্ছ? দাঁতে দাঁত চেপে বলল সাফার। নেশা মুখ ঘুরিয়ে শক্ত মুখে বলল, আমি বাড়ি যাব। এখানে তোমাকে সুবিধে দিয়ে রেখেছি বলে ভেবো না যে যা খুশি তাই করতে পারবে। এখানে আমার ইচ্ছা ছাড়া তুমি এক পাও বাইরে বেরোতে পারবে না। আমি শুনতে চাই না। আমি বাড়ি যাব মানে যাব। আমি এখন এখানে থাকবো না। বললাম তো তুমি যেতে পারবে না, আমি যেতে দেব না। কেন কেন আমাকে আটকে রেখেছেন? বলবেন প্লিজ। আমি জানতে চাই আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে। কি করেছি আমি? কেন আমি এখানে বন্দি হয়ে আছি? কিছুক্ষণ আগেও ভেবেছিল হয়তো আপনার মনে আমার জন্য একটু হলেও ফিলিংস আছে। সেই ফিলিংসটার লোভেই তো এখানে ছিলাম। আপনার প্রতি সফট কর্নার ছিল বলেই কিডন্যাপ হওয়ার পরেও এখানে কত সহজভাবে থেকেছি আমি। কিন্তু এখন সবটা ক্লিয়ার হয়ে গেল। আমার অনুভূতিটাই তুচ্ছ ছিল। আমার আপনার কোনো অনুভূতি নেই। আমি খামোখা এত দূর ভেবেছিলাম আপনার ওপর আমার কোনো অধিকার নেই, তাই এখানে থাকারও কোনো মানে হয় না। এখন যদি মেরেও ফেলেন তাও আমি এখানে থাকবো না। আমি বাড়ি যাব, আর এক্ষুনি যাব। এদিকে নেশা কথা বলেই যাচ্ছে, আর সাফার এক দৃষ্টিতে নেশার দিকে তাকিয়ে আছে। নেশার কথাগুলো সাফারের বুকের বাঁ পাশে গিয়ে বেঁধেছে। সাফার কিছু না বলে নেশাকে তার বুকে জড়িয়ে নিল। নেশা স্তব্ধ হয়ে গেল। ইডিয়েট, এতদিনে এটাও বোঝোনি হাউ মাচ আই লাভ ইউ। ভালোবাসি তোমাকে, বোঝো না তুমি? তোমার এত কাছে এসে তোমাকে বুঝিয়ে দিলাম আমার উপর তোমার অধিকার কি, তাও বুঝলে না ইডিয়েট। ভালোবাসি নেশা, খুব ভালোবাসি তোমাকে। সাফারের কথাগুলো নেশার নাক টেনে কাঁদতে লাগলো। নেশাকে কাঁদতে দেখে সাফার তাকে ছেড়ে দু হাতে বাহু ধরে বলল, কি হলো, কাঁদছো কেন? আপনি আমাকে ভালোবাসেন না, একদমই ভালোবাসেন না। বললাম তো ভালোবাসি। ভালোবাসলে আমাকে সবসময় এইভাবে ইডিয়েট বলতেন না। ইডিয়েটদের কেউ ভালোবাসে না, আপনিও ভালোবাসবেন না। বলে হাত দিয়ে নাক ঘষলো নেশা। নেশার কথা শুনে সাফার বাঁকা হেসে তাকে আবার জড়িয়ে ধরলো। তুমি ইডিয়েট, অনেক বড় ইডিয়েট। কিন্তু ইডিয়েট হলেও তুমি শুধুই আমার। আমি আমার এই ইডিয়েটকেই ভালোবাসি। আমার এই ইডিয়েটকে চাই, বুঝেছো? সাফারের কথা শুনে নেশা ফিক করে হেসে সোফার পেছন থেকে জড়িয়ে ধরলো। সাফার আরো শক্ত করে নেশাকে জড়িয়ে ধরলো। কতদিন ধরে এদিন অপেক্ষা ছিল সাফার। নেশাকে বুকে নেওয়ার লোভটা সেই প্রথম রাতেই হয়েছিল, যেদিন সে গাড়িতে তার বুকের মাঝে ঘুমিয়েছিল। সেই থেকে সাফার বারবার তার বুকে শুধু নেশাকে চেয়েছে। আজ তাকে নিজের বুকে পেয়ে যেন সাফারের বুকের শান্তি হিমেল বাতাস বয়ে গেল। কখনো সে নেশাকে তার থেকে দূরে যেতে দেবে না, কখনো না। এভাবে বুকে জড়িয়ে ধরে রাখবে। এদিকে পরদিন সাফার আর নেশা দুজনে একসাথে খুনসুটিতে কাটিয়ে দিল। নেশা আজ সাফারকে বাইরে যেতে দেয়নি। সারাদিন বকবক করে সাফারের কান পাকিয়ে ফেলেছে। মাঝে মাঝে সাফার ধমক দিয়ে তাকে থামিয়ে দিলেও তা শুধু ক্ষণিকের জন্যই, কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যায়। রাতে সাফার খাবার আনতে বাইরে যায়। খাবার নিয়ে রুমে আসতে সাফার থ হয়ে দাঁড়িয়েছে।
নেশা একটা লাল ব্লাউজ আর পেটিকোট পরে সেই লাল শাড়িটা নিজের শরীরে শুধু প্যাঁচাচ্ছে। সাফারকে দেখে নেশা শাড়ি নিজের শরীর ঢেকে নিল। এই, আপনাকে কতবার বলেছি আমার রুমে নক করে আসবেন? নেশার কথা শুনে সাফারের রাগ মাথায় চড়ল। আমি আমার বাড়িতে কোথায় নক করে যাব কোথায় না তা তোমাকে বলতে হবে না। আর তুমি এখন শাড়ি পরছো কেন? বাইরে যাব তাই। বাইরে যাবে মানে? অত কথা বাদ দিন, আর আপনি বাইরে যান, আমি শাড়ি পরবো। সাফার কিছু না বলে হাত থেকে ট্রেটা টেবিলে রেখে নেশার দিকে এগিয়ে গেল। কি হলো, আপনাকে বাইরে যেতে বললাম আর আপনি এগিয়ে আসছেন কেন? নেশার ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে তার হাত থেকে আঁচল টেনে নিল। নেশা দু হাতে নিজেকে ঢাকার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। সাফা সেদিকে কোনো খেয়াল না করে নেশাকে শাড়ি পরাতে লাগলো। শাড়ি পরানোর সময় অনেকবার সাফারের হাত নেশার শরীর ছুঁয়ে যাচ্ছে, যাতে নেশা বারবার কেঁপে উঠছে। সাফার কুচিয়ে করে নেশার কোমরে খুশে দিল। নেশার সাদা পিঠের মাঝখানে থাকা নাভিটা সাফারকে খুব বেশি টানছে। নিজেকে আটকে রাখতে না পেরে সাফার নেশার নাভির ওপর ঠোঁট বসালো। নেশার দম বন্ধ এলো। প্রায় অনেকক্ষণ পর সাফার নেশাকে শাড়িটা পরিয়ে দূরে গিয়ে নেশাকে দেখতে লাগলো। নেশা কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে সাফারকে দেখতে লাগলো। সাফার নেশার এই দৃষ্টি দেখে বলল, কি হলো, এভাবে কি দেখছো? এদিকে নেশা সাফারের কথা শুনে তার দিকে তেড়ে গেল। এই, সত্যি করে বলুন, এর আগে কয়টা মেয়েকে আপনি শাড়ি পরিয়েছেন? মানে কি? মানে কি মানে? আপনি এত সুন্দর করে শাড়ি পরানো কোথা থেকে শিখলেন? নিশ্চয়ই এর আগে কোনো মেয়েকে এভাবে শাড়ি পরিয়েছেন। আমি কোনো মেয়েকে কেন শাড়ি পরাতে যাব? যে কারণে আমাকে পরালেন। তোমার সাথে অন্য কারো তুলনা তুমি কেন করছো? করতে হচ্ছে। আপনি বলুন, আপনি সুন্দর করে শাড়ি পরানো কোথায় শিখলেন? আমি জানতাম তুমি শাড়ি পরতে পারো না, তাই শাড়িটা যখন তুমি পরবে তখন যে তোমাকে হেল্প করতে হবে তা আমি খুব ভালো করেই জানতাম, তাই ইন্টারনেটে আগে থেকে শিখে রেখেছি। সত্যি তো? ও সরি। সাফার এবার রাগে চোখে নেশার দিকে তাকালো। এই প্রথম ও কাউকে কৈফিয়ত দিল, আর প্রথমবার কাউকে ভয়ও পেল। সাফার নেশা রাস্তার ধার ঘেঁষে হাঁটছে। সাফার বারণ করার পরও নেশা কোনো বাধা মানেনি। তার নাকি ঘরের মধ্যে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। সে আজ বাইরে পরিবেশ অনুভব করবে, তাই না চাওয়া সত্ত্বেও সাফারকে নেশাকে সাথে নিয়ে বেরোতে হলো। নেশা আইসক্রিম খাচ্ছে আর বকবক করছে। সাফার চুপচাপ তার কথা শুনছে। নেশার বকবকানি গুলোই ও নেশায় পড়ে গেছে সাফার। সে খুব ভালো করে বুঝে গেছে নেশা ছাড়া সে আর কিচ্ছু নয়। নেশাই তার সবকিছু। নেশাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। নেশার নিঃশ্বাসের শব্দ না শুনতে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। মারাত্মকভাবে নেশায় পড়ে গেছে। এই নেশা থেকে বেরোনো সাফারের সাধ্য নেই, আর সে কখনোই নেশা থেকে বেরোতেও চায় না। সাফার নেশার দিকে তাকিয়ে এসবই ভাবছিল, তখন কিছু গার্ড এসে তাদের দুজনকে ঘিরে ধরলো। সাফার নেশা অবাক হয়ে সে গাছের দিকে তাকিয়ে আছে। সাফার তাদের দেখে দাঁতে দাঁত চেপে এক হাতে শক্ত করে নেশার হাত ধরলো, যেন ছেড়ে দিলে নেশা তার হাতে হারিয়ে যাবে। তখনই তাদের সামনে এসে দাঁড়ালো সম্রাট। সম্রাটকে দেখে নেশার চোখ জলজল করে উঠল। সাফারের থেকে হাত ছেড়ে দৌড়ে এসে সম্রাটের বুকে হুমড়ি খেয়ে পড়ল। পাপা, পাপা কেমন আছো তুমি? ভালো মা, তুই ভালো আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? নো পাপা, আমি ঠিক আছি, আমার কিচ্ছুটি হয়নি। সাফার ফ্যাল ফ্যাল চোখে নেশার দিকে তাকিয়ে আছে। তার মনে কেউ তার বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে চলে গেল। নেশার হারানোর ভয়টা তার সত্যি হতে চলেছে। এমন সময় হঠাৎই পেছন থেকে একটা গার্ডস এসে গান দিয়ে সাফারের মাথায় আঘাত করলো। সাফার মাথায় আঘাত পেয়ে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়লো। সাফারকে আঘাত করতে দেখে নেশা বিচলিত হয়ে উঠলো। পাপা, পাপা, ওনাকে মারছে ওরা। ওনাকে মারতে বারণ করো, উনি কিছু করেনি, বিশ্বাস করো, উনি কিচ্ছু করেনি। বলেই নেশা দৌড়ে সাফারের কাছে আসতে চাইলে তার আগে সম্রাট তার হাত ধরে ফেলে। অনেক কিছু করেছে ও তোকে ইউজ করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, কিন্তু ও জানে না এই সম্রাট নিজের পরিবারের জন্য কি কি করতে পারে। সম্রাটের কথা শুনে নেশা স্তব্ধ হয়ে গেল। কি বলছে সম্রাট? সাফার তাকে ইউজ করেছে? নো পাপা, তোমার কোথাও ভুল হচ্ছে। তুই ওকে চিনিস না, ও পারে না এমন কোনো কাজ নেই। তুই চল আমার সাথে। নেশা টানতে টানতে নিয়ে গেল সম্রাট। নেশা প্রাণহীন দৃষ্টিতে সাফারের দিকে তাকিয়ে আছে। সাফার তাকে ইউজ করেছে কথাটা যেন সে মানতেই পারছে না। অন্যদিকে গার্ড সাফারকে একের পর এক আঘাত করেই যাচ্ছে, কিন্তু সাফারের দৃষ্টি নেশার দিকে। আজ তার ভয় সত্যি হলো। নেশাকে সে হারিয়ে ফেললো। এই হারিয়ে ফেলার ভয়ে তো কাল সম্রাটের গোপন দূতকে মেরেছিল, কিন্তু তবুও সে নেশাকে আটকে রাখতে পারলো না।
নেশা চলে গেলে সাফার দাঁত মুখ শক্ত করে গার্ডসদের দিকে তাকায়। গার্ডসরা ভয়ে একটু পিছিয়ে যায়। পরের দিন নেশা ভার্সিটি যাওয়ার নামে সাফারে বাড়ি যায়। নেশা রুমে ঢুকে দেখে সাফার অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে। সাফার পকেটে 2 হাত রেখে থাই গ্লাস ভেদ করে বাইরের শহর দেখতে ব্যস্ত। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ঘুরে যাকে দেখলো তাতে সাফার শকড। নেশা তার সামনে দাঁড়িয়ে আছে, সেজন্য বিশ্বাসই করতে পারছে না। সাফারের মাথায় ব্যান্ডেজ থেকে নেশার চোখ ছলছল করে উঠলো। নেশা, কেন ঠকালেন আমায়? কি বলছো এসব? কেন ঠকালেন আমায়? ভালোবাসার নামে ইউজ করলেন আমাকে। কেন আপনাকে ভালোবাসার এত বড় শাস্তি দিলেন আমাকে? নেশা, বিশ্বাস করো আমি তোমাকে ব্যবহার করিনি। বন্ধ করুন আপনার নাটক। এখনো কি আপনার কার্যসিদ্ধি বাকি? এখন আমাকে ইউজ করতে চাইছেন? ভালোবাসার নামে মিথ্যা কথা না বললেও পারতেন। কিডন্যাপ করে এনে দড়ি দিয়ে বেঁধে রাখতেন, সারাদিন না খাইয়ে রাখতেন, তাতেও তো হতো। হ্যাঁ, কষ্ট হতো আমার, কিন্তু এতটাও হতো না। আমার যে দম বন্ধ হয়ে আসছে। আপনি কি করে পারলেন আমার অনুভূতিগুলো নিয়ে খেলতে? নেশা, একবার আমার কথাটা শোনো। বলে যে নেশাকে ধরতে যাবে তখনই নেশা সরে গেল। ডোন্ট টাচ মি। আমারই ভুল ছিল, আমি আপনাকে ভালোবেসেছি। ভুলে গেছিলাম আপনি একজন মাফিয়া। মাফিয়ারা সবসময় স্বার্থপর হয়। যারা নিজ স্বার্থে মানুষ খুন করতে পারে তারা কিভাবে কাউকে ভালোবাসতে পারবে? নেশা, আমি শুধু আপনাকে এক ঝলক দেখার জন্য এসেছিলাম। দেখা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আর কখনো আমার দেখা হবে না। আমি আপনার মুখও দেখতে চাই না। বলেই নেশা রুম থেকে বেরিয়ে গেল। নেশা, নেশা, লিসেন টু মি। সাফার পেছন থেকে ডাকার পরও নেশা তার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফারের এখন নিজেকে অসহায় মনে হচ্ছে। যেভাবে হোক নেশার রাগ ভাঙাতেই হবে। নেশা তাকে ভুল বুঝেছে, এটা সে কিছুতেই মানতে পারছে না। যে করে হোক নেশাকে বোঝাতে হবে সাফা সত্যি তাকে কতটা ভালোবাসে। নেশা দোটানায় পড়েছে। কি করবে ও? কাকে বিশ্বাস করবে? তার বাবা তাকে কখনোই মিথ্যে বলবে না, সেটা সে খুব ভালো করেই জানে। অন্যদিকে সাফারকে অবিশ্বাস করতে পারছে না। কোন দিকে যাবে? নেশা সাফারকে ছাড়া থাকতে পারবে না। যতই হোক ভালো তো তাকেই পাশে। নেশা ভার্সিটি থেকে বেরোনোর সময় ভার্সিটির দরজা চোখ পড়তেই অবাকে সপ্তম আকাশে পৌঁছালো সে। এসে কাকে দেখছে? একে সাফার? সত্যি কি তার সামনে সাফার দাঁড়িয়ে আছে? ভার্সিটির সামনে কালো টি শার্টের উপর কালো শার্ট আর কালো গ্যাবার্ডিং এর প্যান্ট, চোখে কালো সানগ্লাস পরে কালো বাইকের উপর বসে আছে। পুরো হিরো লাগছে। নেশাকে দেখে বাইক থেকে উঠে দাঁড়ালো। নেশা এভাবে সাফারকে দেখে কিছুক্ষণের জন্য থ মেরে গেল। পরক্ষণে নিজেকে সামনে তার থেকে চোখ সরিয়ে সোজা হাঁটতে লাগলো। 4-5 গার্ড তাকে ঘিরে রেখেছে। ভার্সিটির বাইরে বেরোতে সাফা নেশার দিকে এগিয়ে এলো। সাথে সাথে নেশার গার্ডসরা সাফারের বাহু ধরে তাকে আটকালো। সাফারের গায়ে হাত দেওয়ার সাথে সাথে সাফার চোখ মুখ শক্ত করে তাদের দিকে তাকালো। কোথা থেকে কয়েকটা গার্ড এসে নেশার গার্ডদের ঘিরে ধরলো। তারা 4 জন আর সাফারের গার্ড 8 জন। কিভাবে পারবে তারা? নেশা তাদের এই অবস্থা দেখে সাফারের দিকে রাগেই লোক ছুড়ে দিয়ে গাড়িতে বসতে গেলে সাফার নেশা হাতে হ্যাচকে টান মেরে তাকে গাড়ির সাথে চেপে ধরলো। কি করছেন? কি ছাড়ো না আমাকে। না, ছাড়বো না, তোমাকে আমার কথা শুনতে হবে। আপনার কোনো কথাই শুনবো না আমি, ছাড়ো না আমাকে। শাট আপ অ্যান্ড লিসেন টু মি ইডিয়েট। আই লাভ ইউ। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার। কেন বুঝছো না? আমি তোমাকে ইউজ করিনি, ভালোবাসি তোমাকে। সেই প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি। তোমার অভ্যাস হয়ে গেছে আমার তোমার উপর বিরক্ত না হলে যে আমার ভালো লাগে না, তোমার বকবক না শুনলে যে আমার ভালো লাগে না। নেশা, তোমাকে যদি আমার ব্যবহার করার হতো তাহলে অনেকদিন আগে সেটা করতাম। যখন জেনেছিলাম তুমি সম্রাট খানের মেয়ে তখন আমি তোমাকে ইগনোর করতে শুরু করেছিলাম। তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তোমার থেকে দূরে থাকতে পারিনি। আমি জানি তোমার বাবা কখনোই আমাদের মেনে নেবে না, তাই আমি তোমায় আমার কাছে নিয়ে গিয়েছিলাম। তোমার বাবাকে ব্ল্যাকমেইল করার জন্য নয়। যদি এরকমটাই হতো তাহলে আমি নিশ্চয়ই ওনার দুর্বলতার সুযোগ নিতাম, কিন্তু আমি তা করিনি। আমি পিছু সরে এসেছি শুধু তোমার জন্য, তোমাকে ভালোবাসি বলে। প্লিজ আমাকে ভুল বোঝো না নেশা, আমি সত্যি তোমাকে ভালোবাসি। হয়েছে, আপনার ড্রামা শেষ হয়েছে। আমাকে ইউজ করা এখনো বাকি আছে আপনার, যে এখনো ড্রামা চালিয়েই যাচ্ছেন। দেখুন, যদি আপনার সেরকম কোনো ইন্টেনশন থাকে তো আমাকে আপনি সোজাসুজি বলে দিচ্ছি, আমি আর আপনার এই ফাঁদে পা দিচ্ছি না। আমি অতটাও বোকা নই যে আবার আপনার কথায় চলে আসবো আমি। ছাড়ুন আমাকে। এদিকে বলে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে দিয়ে গাড়িতে বসলো নেশা। আমার গার্ডদের যেতে দিন। নেশা, আমার কথা প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না।
এবার সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগের মাথায় পা দিয়ে কারে এক এক লাথি মারা শুরু করলো। নেশা প্রত্যেকটা লাথিতে ভয় কেঁপে উঠছে। কাজতে ছেড়ে দিলে নেশার গাড়ি চলে যায়, কিন্তু সাফারের রাগ তো কিছুতেই কমছে না। কিছু শেষ করে দেওয়ার ইচ্ছা করছে। রাতে সাফার নিজের রুমে বসে ড্রিঙ্কস করছে। ওই মেয়ের সাহস হলো কি করে আমাকে ইগনোর করার? আমাকে সাফারকে ইগনোর করলো ও? আমাকে বলছে আমি ড্রামা করছি। হাউ ডিয়ার শি! কি যোগ্যতা আছে ওর এই সাফারের ভালোবাসা পাওয়ার? ওর থেকেও হাজারটা ভালো মেয়ে আমার পেছনে ঘুরে। ও ইজ শি? ওকে আমাকে ইগনোর করার? এত করে বলার পরেও শুনলো না। ওকে শুনতে হবে না। এই সাফার কারো পরোয়া করে না। ওর মতো তুচ্ছ মেয়ে আমি কেন কষ্ট পাবো? ওর থেকে হাজার গুণে ভালো মেয়ে আমার কাছে আসার জন্য মরে যাচ্ছে। আমি কিনা তাকে মানানোর জন্য গেলাম। দিস ইজ টু মাচ। আর কখনো ওই মেয়ের কথা ভাববো না আমি। চলে গিয়েছে তো কি হয়েছে? এই সাফারে কারো পরোয়া করে না। আর কখনো যাব না ওর কাছে কখনো। ইডিয়েট একটা। পরের দিন বিকেলে নেশার বাড়ির সামনে সাফার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নেশা আজ ভার্সিটি যায়নি, যার কারণে তাকে বাড়িতে আসতে হলো। সে কখন থেকে বসে আছে সাফার, কিন্তু নেশার টিকিটেরও দেখা মিলছে না। ও এক দৃষ্টিতে নেশার রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে। এমন সময় নেশা দু হাত উপরে করে হামি নিতে নিতে বারান্দা এলো। নেশাকে দেখে সাফার অটোমেটিক দাঁড়িয়ে পড়লো। বুকের ভেতর থকথক আওয়াজ শুরু হলো। একটা পিঙ্ক কালার লেডিস টি শার্ট আর পায়জামা পরা চুলগুলো এলোমেলো ঘুম ঘুম চোখে ছোট বাচ্চাদের মতো বারান্দায় এসে দাঁড়ালো। নেশার এই কিউটনেস যে সাফারকে ঘায়াল করছে সেদিকে তার খেয়ালই নেই। নেশা বারান্দার রেলিং এ হাত রেখে চারদিক দেখতে দেখতে হঠাৎই সাফারের দিকে চোখ গেল। সাফারকে দেখে নেশা ভূত দেখার মতো চমকে উঠে দূর দূর করে সোজা রুমে চলে যায়। এসে কাকে দেখলো? স্বপ্ন দেখছে না তো? সাফার তাদের বাড়ির সামনে। ও গড! একবার যদি তাকে নেশার বাবা দেখে ফেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এখন সে কি করবে? এক হাত কোমরে আর হাতের আঙুল দাঁত দিয়ে কামড়ে ধরে রুমের মধ্যে পায়চারি করছে নেশা। চিন্তায় সে মরে যাচ্ছে। এদিকে সাফার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। সাচ এ ইডিয়েট গার্ল। এইভাবে ভেতরে যাওয়ার কি মানে? একটু যে মন ভরে দেখবো তাতেও এই মেয়েটার প্রবলেম। একে নিয়ে যে কি করব? সাফার পকেট থেকে ফোন বের করে নেশাকে ফোন দিল। নেশা পায়চারি করছিল, এমন সময় ফোন বেজে ওঠে। সাথে সাথে নেশা চমকে ওঠে। উফ! এই ফোনটাও এখন নেশাকে ভয় দেখানো শুরু করলো। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। নেশা প্রচন্ড বিরক্তির সাথে ফোন রিসিভ করলো। ফোন কানে দেওয়ার সাথে সাথে বকুনির বর্ষণ বয়ে এলো কানে। এই মেয়ে, তোমার প্রবলেম কি? ভেতরে চলে গেলে কেন? ইডিয়েট মেয়ে একটা। ভেতরে চলে গিয়ে কি বোঝাতে চাইছো? যে তুমি খুব ইন্টেলিজেন্ট আর আমি অ্যাজ এ ফুল এখানে দাঁড়িয়ে আছি তোমাকে দেখার জন্য? চুপচাপ কোনো কথা না বলে এক্ষুনি বারান্দায় এসো। নেশা বকুনিকে কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো বারান্দায় চলে গেল। এখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। নেশা বোকার মতো দাঁড়িয়ে রইল। আর সাফার তার নেশাকে মন ভরে দেখতে লাগলো। এই পিচ্ছিটা কি না এখন তার নেশা? ভাবা যায় যে সাফার কখনো কারোর তোয়াক্কা করতো না, আজ সেই কিনা এই একটা পিচ্ছির জন্য এখানে দাঁড়িয়ে আছে। এটা নিশ্চিত একটা হাস্যকর ব্যাপার, কিন্তু সাফারের কাছে এই ব্যাপারটা কেন জানি ভালোই লাগছে। ভালোবাসার একটা নতুন এক্সপেরিয়েন্স। এতদিন তো চিনিয়ে নিতে জানতো, কিন্তু এখন ভালোবাসতে জানে। আর নেশাই তাকে সেটা শিখিয়েছে। নেশা উপর থেকে সাফারকে দেখছে। কতটা ভালোবাসলে একটা মানুষ নিজের পার্সোনালিটি পাল্টে ফেলতে পারে। ফর্মাল থেকে একেবারে নর্মাল হয়ে গেছে। নেশা জানে সাফার তাকে কতটা ভালোবাসে। সাফারের কালকের বলা কথাগুলো যে পুরোটা সত্যি সেটা নেশা খুব ভালো করেই জানে। তবুও একটু ভাব নিতেই হয়। ভাবা সাফারের মতো একজন যখন তার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসতে, তখন একটু তো ভাব নিতেই হয়, না হলে নিজের স্পেশালিটিটা বোঝা যায় না। নেশা এসব ভাবতে ভাবতে পাশে তাকাতে দেখে সম্রাটের গাড়ি আসছে। নেশা চোখ বড় বড় করে সাফারের দিকে তাকায়, বারবার ইশারা তাকে চলে যেতে বলছে, কিন্তু সাফারের যেন সেদিকে কোনো খেয়ালই নেই। সে নেশাকে দেখতেই ব্যস্ত। আর থাকতে পেরে নেশা সুযোগ বুঝে রুমে ঢুকে পড়ল। এবার সাফারের ধ্যান ভাঙলো, আবার চলে গেল। সাফার সোজা হয়ে দাঁড়াতেই দেখে তার সম্রাট দুহাত পকেটের দিকে দাঁড়ানো। তাকে দেখে সাফার তার সামনে মুখোমুখি দাঁড়ায়। সম্রাট দাঁতে দাঁত চেপে বলল, এখানে কি করছো? আপনার মেয়েকে দেখতে এসেছি। ভুলে যাও তার কথা। ও আমার মেয়ে, আর আমি বেঁচে থাকতে আমার এত বড় সর্বনাশ আমি কখনোই হতে দেব না। ভালোবাসাটাকে সর্বনাশের পদবি কেন দিচ্ছেন? আমি নেশাকে ভালোবাসি। আপনি একদিন আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিলেন।
সেদিন কিছু করতে পারিনি, কারণ আমি ছোট ছিলাম। এখন আর ছোট নই। এখন আর আপনি নেশাকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। সেটা তো সময়ই বলে দেবে। নেশাকে আমি ভালোবাসি, তার জন্য আমি আপনার সাথে আমার লড়াইয়ে আমি পিছু সরে এসেছি। কিন্তু এইবার আর নয়। নেশাকে ভাবার লড়াইয়ে আমি পিছনে আসছি না। নেশা শুধু আমার। আই লাভ হার অ্যান্ড শি অলসো লাভ মি। নিজের মেয়েকে কি করে দমিয়ে রাখবেন? সম্রাট কিছু না বলে সাফারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, চলে যাও এখান থেকে। নেশাকে না নিয়ে ফিরছি না। ওকে, অল দ্য বেস্ট। এদিকে বলেই সম্রাট সাফারের পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। কুয়াশা নেশাকে খাইয়ে দিচ্ছে, আর নেশা চুপচাপ খাচ্ছে। তার গলা দিয়ে খাবার নামছে না। বাইরে সাফার না খেয়ে দাঁড়িয়ে আছে এক পলক তাকে দেখার জন্য, আর সে এখানে বসে বসে গিলছে। কিছু বলতেও পারছে না তার বাবার জন্য। সে জানে এখন যদি সে না খায় তো তার বাবাও খাবে না, আর তার বাবা না খেলে তার মাও খাবে না। তাই চুপচাপ গিলতে হচ্ছে তাকে। কোন রকম একটুখানি খেয়ে নেশা বলল, হয়েছে, আর খাবো না। হয়েছে মানে? কিছুই তো খেলি না। আমার পেট ভরে গেছে মা, আর খেতে পারবো না। বলেই আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। সম্রাট কুয়াশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা দুদিনে কেমন চুপসে গেছে। অন্য দিনে হলে এতক্ষণে কথা বলে তাদের কান পাকিয়ে দিত, একাই পুরো বাড়ি মাতিয়ে রাখতো। কিন্তু আজ একটা কথাও মুখ ফুটে বলল না। আজ মেয়েটা বাড়িতে থেকেও কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সম্রাট হাত ধুয়ে উঠে গেল। কোথায় যাচ্ছেন? নিজের মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে বলে বাড়ির বাইরে চলে গেল। কুয়াশা একটা দীর্ঘশ্বাস পেল। সম্রাট এসে সাফারের সামনে দাঁড়ালো। সম্রাটকে দেখেও না দেখার ভান করে বসে রইল সাফার। কেন চলে যাচ্ছ না এখান থেকে? বলেছি তো, নেশাকে ছাড়া আমি কোথাও যাব না। কেন এমন করছো? ভালোবাসি তাই। তুমি যে নেশাকে ভালোবাসো তা আমি কি করে বিশ্বাস করব? তুমি তো সবসময় আমার উপর প্রতিশোধ নিতেই মেতে আছো। কি বলতে পারি, এটাও তোমার একটা চাল নয়? আপনার বিশ্বাস করা আর না করাতে আমার কোনো যায় আসে না। প্রমাণ করতে পারবে তুমি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো? প্রয়োজন বোধ করি না। তাহলে নেশাকে ভুলে যাও। ইম্পসিবল। চেষ্টা করলে সবই পসিবল। আমি সেই চেষ্টাটা করতে চাই না। আমার মেয়ের জন্য তুমি তোমার কালো দুনিয়ার ক্ষমতা ছাড়তে পারবে? সম্রাটের কথা শুনে সাফার একবার তার দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। সম্রাট নিজের পকেট থেকে একটা কার্ড বের করে সাফারের দিকে এগিয়ে দিয়ে বলল, সময় হলে আমার অফিসে চলে এসো। তার প্রয়োজন হবে না। তাহলে নেশাকে ভোলার প্রয়োজন পড়তে পারে। বলে বাইকের উপর কার্ডটা রেখে চলে আসার জন্য পেছনে ঘুরতে সাফার বলে উঠল, বারবার নেশাকে ভোলার ভয় দেখাচ্ছেন আমাকে। প্রয়োজন পড়ে তাই। বলেই হেলতে দুলতে ওখান থেকে চলে গেল। সাফার সেদিক থেকে চোখ সরিয়ে পকেট থেকে ফোন বের করে নেশাকে কল করলো। নেশা পড়ার টেবিলে বসেছিল, তবে পরদিন না সাফারের কথাই ভাবছিল। কিছুক্ষণ আগেই বারান্দায় গিয়েছিল, কিন্তু সম্রাটকে দেখে চলে এসেছে। ফোন বাজতেই নেশা ফোন হাতে দেখে সাফার ফোন দিয়েছে। তুলবে কি তুলবে না করতে করতে তুলে ফেললো। এই মেয়ে আজ কি বারান্দায় না আসার পণ করে রেখেছো নাকি? যাব না আমি বারান্দায়। কেন? কারণ আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি আছি তো কি হয়েছে? আমি আর কখনো আপনার সামনে যাব না। কেন? তোমার জন্য আমি এত কষ্ট করে এসব নর্মাল ড্রেস পরে কার ছেড়ে বাইক নিয়ে এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর তুমি বলছো তুমি আমার সামনে আসবে না? আসল নাই তো। যে কেউ আমার স্বপ্নের রাজকুমার সেজে এলেই আর সে আমার স্বপ্নের রাজকুমার হয়ে যাবে না। তোমার রাজকুমার হওয়ার ইচ্ছেও আমার নেই। আমি সাফারি, ওকে? আর তোমার জন্য বাইক নিয়ে শুধু এই সাফারি আসবে, অন্য কেউ আসার আগেই আমি তাকে শেষ করে ফেলবো। আর তুমিও অন্য কাউকে এক্সপেক্ট করো না। এখন চুপচাপ বারান্দায় এসো। যাব না। তুমি আসবে নাকি আমি যাব? কোথায়? তোমার রুমে। কিভাবে আসিবেন? তুমি খুব ভালো করে জানো এই সাফার কি করতে পারে। তুমি বাইরে আসবে নাকি আমি ভেতরে যাব? তার কোনো প্রয়োজন হবে না, আমি আসছি। নেশা বাধ্য মেয়ের মতো বারান্দায় এসে দাঁড়ালো। এই লোকের কোনো গ্যারান্টি নেই, বলার সাথে সাথে রুমে চলে আসতে পারে। কিন্তু নেশা একদমই এই রিস্ক নিতে চায় না। নেশা, তোমার আজ খুব সুন্দর লাগছে। কথাটা শোনার সাথে সাথে নেশার বুক ধক করে উঠল। সাফার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নেশা কোনো রকম কাপা গলায় বলল, চলে যান প্লিজ। এই দূরত্বটা সহ্য হচ্ছে না নেশা, তোমার অভ্যাস হয়ে গেছে আমার। নেশা চুপ করে সাফারের কথা শুনছে।
খুব তাড়াতাড়ি তোমায় নিজের করে আনবো, আই প্রমিস ইউ। বলে ফোন রেখে দিল সাফার। নেশার থাকতে না পেরে রুমে চলে গেল। তার খুব কান্না পাচ্ছে। সাফারের প্রত্যেকটা কথায় মায়া জড়ানো আছে, যা তাকে সাফারের কাছে ভীষণ ভাবে টানছে। সাফারও চুপচাপ বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সাফার সম্রাটের অফিসে এসে হাজির হলো। রিসেপশনে গিয়ে সম্রাটের কেবিন নাম্বার নিয়ে সেদিকে গেল। সম্রাট নিজের কেবিনে বসেছিল। সিটি ফুটেজে সাফারকে আসতে দেখে বাঁকা হেসে বলল, আমি জানতাম তুমি আসবে সাফার। এবার দেখো এই সম্রাট এখন কি করে। সাফার সম্রাটের কেবিন খুঁজে ভেতরে ঢুকে পড়ে। কারো কেবিনে আসতে হলে নক করে আসতে, আর যারা এটা জানে না তাদের ম্যানারলেস বলা হয়। সাফার সম্রাটের কথা শুনে নিজের রাগ দমন করে আবার দরজার কাছে গিয়ে বলে, মে আই কাম ইন? কথাটা কেমন জানি ফিল হলো না আমার। এদিকে সাফার দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের রাগ গিলে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। এদিকে সাফার কেবিনে ঢুকে বসতে যাবে, তখনই সম্রাট বলে উঠল, আমি বসার অনুমতি দেইনি। সাফার এবার না বসে দাঁড়িয়ে রইল। আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি এসেছি। তোমার কাগজপত্র কিসের? তোমার শিক্ষাগত যোগ্যতা কি সেটা তো আমাকে জানতে হবে, না হলে আমি তোমাকে কিভাবে কাজে রাখি বলো। কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, ইচ্ছে মতো একটা কাগজ দিলেই হবে, তবে সেটা আমার লেভেলের হওয়া চাই। আর ইউ শিওর? সাফার কিছু বলল না। ওকে, আমি দেখছি তোমাকে কি কাজ দেওয়া যায়। সম্রাট নিজের টেবিলে থাকা ঘন্টাটা বাজালো। কিছুক্ষণ পর এরই মধ্যে একজন পিয়ন এসে বলল, আসতে পারে স্যার? ইয়েস কাম ইন। জি স্যার, ডেকেছিলেন? একে নিজের সাথে নিয়ে যাও, ও এখন থেকে তোমাদের ওয়ার্ডে কাজ করবে। আর হ্যাঁ, ওকে একটা ড্রেসও দিয়ে দিও। হোয়াট, কি বলছেন এসব? আমি ওদের ওয়ার্ডে কাজ করব মানে? হ্যাঁ, আমার মতে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে কাজ দিচ্ছি, এন্ড একদম তোমার লেভেলের। সাফার রেগে দুহাত টেবিল রেখে বলল, হোয়াট ডু ইউ মিন মি সম্রাট? আই মিন টু সে, আজ থেকে তুমি একজন পিয়ন। অনেকদিন ধরে সাফার সম্রাটের অফিসে পিয়নের কাজ করে। একই তো সে এসব কাজে অভ্যস্ত নয়, তার উপর আবার তার নিজের রাগের উপর কন্ট্রোল নেই। তাই যখন তার কিছু কাজে ভুল হয় আর কেউ তাকে সেটার জন্য কথা শোনায়, সেদিন এই লোকের দিন খুব খারাপ হয়। কারণ সাফার হয় তার নাক ফাটায়, না হয় তার মাথা ফাটায়। কি আর করা, একজন মাফিয়া যখন ভালো মানুষের জগতে, তখন এমনটা হওয়া স্বাভাবিক। সম্রাট সাফারের এসব ব্যবহারে তার সামনে স্ট্রিক্ট থাকলেও নিজের কেবিনে এসে একা ঠিকই হেসে কুপকাত হয়। কারণ একটা সময় ছিল যখন সে নিজেও বারবার এই ঘটনার সম্মুখীন হয়েছে। আজ সে আর একজনকে দেখছে ঠিক তারই মতো। হঠাৎ একদিন সম্রাট সাফারকে নিজের কেবিনে ডেকে পাঠায়। সাফার এলে তার সামনে টেবিলে একটা কার্ড ছুঁড়ে মারে। সাফার কার্ডটা হাতে নিয়ে বলে, হোয়াট ইজ দিস? বিয়ের কার্ড। বিয়ের কার্ড? কার? নেশার। হোয়াট, কি বলছেন কি আপনি? নেশার বিয়ে মানে? নেশার বিয়ে মানে নেশার বিয়ে, এতে না বোঝার মতো কি আছে। আর ছেলে আমার ভীষণ পছন্দের, তাই দেরি না করে বিয়ের ডেট ফিক্স করে দিয়েছে। বিয়ের দিন চলে এসো। আপনি মজা করছেন আমার সাথে? আমি নেশার জন্য এখানে পড়ে আছি আর আপনি বলছেন নেশার বিয়ে, আবার সেই বিয়েতে আমাকে ইনভাইটও করছেন। কেন ইনভাইট করা উচিত হয়নি বুঝি? তবে আমার তো মনে হয় সেই বিয়েতে তোমার থাকাটা খুব দরকার। ইনফ্যাক্ট চিফ গেস্ট হয়ে থাকা দরকার তোমার। বন্ধ করুন আপনার এসব মজা। আমি এতদিন এত সবকিছু সহ্য করছি শুধুমাত্র নেশাকে পাওয়ার জন্য। ওয়েট, কি বললে তুমি? তুমি আর সহ্য করছো? একটা কথা তোমাকে ক্লিয়ার করে দেই, তুমি কিছু সহ্য করনি, বরং আমি তোমাকে সহ্য করেছি। ওকে? আর এখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। সো আমি তোমার উপর কিছুতেই ডিপেন্ড করতে পারি না। তাই তুমি এখন থেকে অফিসে না আসলেই খুশি হব। আর হ্যাঁ, বিয়েতে অবশ্যই মনে করে চলে আসবে। বেস্ট অফ লাক। বলে সম্রাট বেরিয়ে যেতে লাগলো। আর সাফার পেছন থেকে চেঁচিয়ে বলল, আপনি যাই করুন না কেন, নেশা শুধু আমার, আর আমি তাকে অন্য কারো হতে দেব না। এর জন্য আমার যা করা উচিত আমি তাই করব। আর পছন্দ করা ছেলেকেও আমি শেষ করে দেব। কেউ নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। শি ইজ অনলি মাইন, গট ইট? সম্রাট সাফারের কথা শুনে একটু থেমে বাঁকা হেসে ওখান থেকে চলে গেল। সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু শেষ করে দেওয়ার ইচ্ছা হচ্ছে।
হাতে থাকা কার্ডটা ছেঁড়ার প্রস্তুতি নিতেই মনে হলো আগে দেখে তো নিক যে কোন ইডিয়েট তার কাছে তার নেশাকে কাটতে চাইছে। সাফার খাম থেকে কার্ড বের করে মাথা ঘুরতে লাগলো। সে স্বপ্ন দেখছে না তো, এ তো নেশার পাশে তারই ছবি, তারই নাম। তার মানে সম্রাট তার সাথে নেশার বিয়ে। সাফার বাম হাতে মাথার পেছনে চুলকাতে চুলকাতে ভাবছে এই শ্বশুর নামক প্যারাটা তো তাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়লো। আজ সাফার আর নেশার বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় নেশা তার মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। কুয়াশা তার চোখের জল মুছিয়ে দিয়ে বাইরে নিয়ে এলো। কুয়াশা নিজেই ভেতর থেকে ভেঙে পড়ে, কিন্তু মেয়ের সেটা সে প্রকাশ করতে চায় না। নেশা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। সম্রাট এক হাতে তার মেয়েকে জড়িয়ে ধরে সাফারকে উদ্দেশ্য করে বলল, মনে করো না আমাদের লড়াই এখানেই শেষ, এখন তো শুধু শুরু। এই লড়াই সারা জীবন চলবে আমাদের মাঝে। তার কথা শুনে কুয়াশা নেশা দুজনে অবাক হয়ে তাদের দিকে তাকালো। সাফার শান্ত দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে রইল। সে জানে সম্রাট কোনো লড়াইয়ের কথা বলছে। যখন আপনার মেয়েকে পাওয়ার লড়াইয়ে আমি জিতেছি, তাকে ভালোবাসার লড়াইয়েও আমি জিতবো। অল দ্য বেস্ট মাই সান ইন ল। থ্যাঙ্কস। এই কথাটা কেমন জানি ফিল হলো না আমার। থ্যাঙ্কস বাবা। সম্রাট সাফারকেও জড়িয়ে ধরলো। আজ সম্রাটের চোখের কোণে জল জমেছে, সেটুকু সবার আড়ালে মুছে নিয়ে নেশাকে গাড়িতে উঠিয়ে দিল। সাফারও উঠে বসলো। গাড়ি তার আপন মনেই চলতে লাগলো। সম্রাট কুয়াশা দাঁড়িয়ে তার মেয়ের যাওয়া দেখতে লাগলো। আসলে সময় কত তাড়াতাড়ি বয়, তাই না? আমাদের সেই ছোট্ট নেশাটাকে আজ আমরা বিদায় দিয়ে দিলাম। ও সুখে থাকবে তো? বলে কুয়াশা নিজের চোখে জল মুছল। সম্রাট এক হাতে কুয়াশাকে জড়িয়ে ধরে বলল, আমি সাফারের চোখে সেই ভালোবাসাটা যা এক সময় তোমার জন্য আমার মনে ছিল। আমি আমার মেয়ের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। আমি নিশ্চিত সাফার তাকে নিশ্চয়ই সুখে রাখবে, হয়তো আমাদের থেকেও বেশি। এদিকে সাফার নেশাকে কোলে নিয়ে রুমে ঢুকলো। গাড়িতে কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। নেশাকে বেডের উপর শুইয়ে তার উপর একটু ঝুঁকে বসলো। আজ আমার অপেক্ষার শেষ হলো। আজ আমি তোমার একদম নিজের করে পেলাম। তবে জানো তো, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য কখনো বিয়ের কথা ভাবিনি। যদি এই জিনিস আগে আমার মাথায় আসতো, তবে অনেক আগেই তোমাকে বিয়ে করে ফেলতাম। তখন দেখার এই প্যারা, মানে বাবা আমাকে কি করে না মেনে থাকতো। নেশার দিকে তাকিয়ে সাফার উঠে গেল। তার বাবাকে ফেরা বলার কারণে যে নেশা রেগে গেছে তা ভালো করে বুঝতে পেরেছে সাফার। তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, নেশা তুমি ফ্রেশ হয়ে নাও। এই ভারী সাজে আর কতক্ষণ থাকবে? কেন, আমাকে কি এই সাজে ভালো লাগছে না বুঝি? নেশার কথা শুনে সাফার নেশার একদম কাছে গিয়ে বলল, তুমি যদি পেতনি সাজেও থাকো, তাহলেও আমি তোমার নেশাতে ডুবে থাকবো, যেমনটা এখন আছি। নেশা সাফারের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে রেগে সাফারের বুকে মারতে মারতে বলল, ইউ, আপনি আমাকে পেতনি বললেন? সাফার হাসতে হাসতে নেশার হাত দুটো টেনে বেডে শুয়ে দিয়ে তার উপর আধশোয়া হয়ে বলল, তুমি পেতনি হলেও শুধুই আমার, বুঝেছ? বলে নেশার নাকে নাক ঘষল সাফার। তার কথা শুনে নেশার লজ্জায় যায় যায় অবস্থা। নেশার লজ্জা মাখা মুখ থেকে সাফারের সবকিছু এলোমেলো হয়ে গেল। তার আর কোনো দিকে খেয়াল নেই। সে শুধু এখন নেশাতেই ডুবতে আর নেশায় মেতে আছে। ওরা ভালোবাসার নেশায় মেতে থাকুক।